অপারেটিং সিস্টেম মেমোরি ম্যানেজমেন্ট। ঠিক আছে, তো আমরা কি কি কভার করব এই সাবজেক্টটাতে? তো প্রথমে আমরা পড়বো র্যাম চিপ ইমপ্লিমেন্টেশন। এগুলো সিলেবাস, ঠিক আছে, লিখে রাখবে সব কপিতে সবার আগে। র্যাম চিপ ইমপ্লিমেন্টেশন। তারপরে আমরা করব মেমরি ম্যানেজমেন্ট টেকনিক। এই মেমরি ম্যানেজমেন্ট টেকনিক দু রকমের আছে। একটা আছে কন্টিগুয়াস মেমরি ম্যানেজমেন্ট টেকনিক। ভিডিওটা ব্লার হয়ে গেছে। দাঁড়া, ইন্টারনেট ইস্যুর জন্য হচ্ছে, সকালেও হয়েছিল, অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা দেখছিলাম ভিডিওটাতে অটোমেটিকলি মানে কয়েকবার ব্লার হলো দিয়ে ঠিক হয়ে গেল। কন্টিগুয়াস মেমরি ম্যানেজমেন্ট, এমইএম, মেমরি ম্যানেজমেন্ট টেকনিক। তো কন্টিগুয়াস মেমরি ম্যানেজমেন্ট টেকনিকের মধ্যে দুটো পার্ট আছে। একটা আছে ফিক্সড পার্টিশন স্কিম, আর একটা আছে ভেরিয়েবল পার্টিশন স্কিম। আর তারপরে করব নন কন্টিগুয়াস মেমরি ম্যানেজমেন্ট টেকনিক। এবং এখানে ডবল স্টার, ট্রিপল স্টার, যতগুলো স্টার পারবি এর উপরে দিয়ে রাখ, এতটা ইম্পর্টেন্ট। এবং এখানে 5টা পার্ট আছে। তো প্রথমে পড়বো পেজিং, তারপরে পড়বো মাল্টি লেভেল পেজিং, তারপরে পড়বো ইনভার্টেড পেজিং, তারপরে পড়বো সেগমেন্টেশন, লাস্টে পড়বো সেগমেন্টেড পেজিং। আর আমাদের লাস্ট টপিক ইন্টার মেমোরি ম্যানেজমেন্ট পার্টের, সেটা হচ্ছে ভার্চুয়াল মেমোরি। So these are all operating system memory management. তো এরপরে ডিস্ক শিডিউলিং আছে, ফাইল ম্যানেজমেন্ট আছে, তো ওগুলো আলাদা পার্টে আমি করবো, আমার যেটা প্ল্যান আছে। তো এন্টার অপারেটিং সিস্টেম মেমোরি ম্যানেজমেন্টের কথা যদি বলি, তো এইগুলো হচ্ছে মেইন, ঠিক আছে। এরপরেও যেগুলো আছে সেটা হচ্ছে তোর ফাইল ম্যানেজমেন্ট, যেটা অপারেটিং সিস্টেম দিয়েই হয়, অ্যান্ড ডিস্ক শিডিউলিং। আর ডিস্ক শিডিউলিং, ঠিক আছে, ওই এসএসটিএফ, এলআরটিএফ, কিছু কিছু আছে, ঠিক আছে, ওইগুলো শিখবো। বাট এইগুলো শিখবো আমরা আগে হার্ড ডিস্ক ম্যানেজমেন্ট পড়বো, সিও এর, তারপরে এই পার্টটাতে আসবো, যেটা আমি সিরিজে অলরেডি বলে দিছি প্রথম ভিডিওটাতে, হ্যাঁ 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 ইন্ট্রোডাকশনে। তো প্রথমে হ্যাঁ আমরা এই পার্ট অব্দি আগে কমপ্লিট করবো, ঠিক আছে, এই পার্ট অব্দি কমপ্লিট করবো আগে, ঠিক আছে। সো ইট উইল টেক অলমোস্ট 12 to 15 hours. ওকে, হুম সো দিস আর দ্য টপিকস উই উইল গোয়িং টু কভার, ঠিক আছে। তো কপি করা হলে বলিস, আমি মুছবো। হ্যাঁ কমপ্লিট। আরে বাপরে, তোমার সাথে সাথে লিখে নিয়েছি। আরে
এই তো এরকমই তো স্পিড চাই। তো বোর্ডে যা লিখবো খাতায় যেন পুরো একদম উঠে যায়, ঠিক আছে? একদম। কারণ হ্যাঁ, আর এই টিচমিন ট্যাবটাতে একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে তুই রেকর্ডিং পেয়ে যাবি, ঠিক আছে? হ্যাঁ, এবং হোল লাইফ তুই যতবার খুশি রেকর্ডিং দেখতে পারিস, এরকম ওয়ান কাইন্ড অফ ছোট ইউটিউব যাকে বলে। এখানে যে কেউ ঠিক পড়াতে আছে, পারে? যে কেউ, হুএভার, তুইও পড়াতে পারিস, আচ্ছা আচ্ছা। যে কেউ, ঠিক আছে? তো আমি অলরেডি ইন্ট্রোডাকশন ভিডিওতে বলে দিয়েছি যে অপারেটিং সিস্টেম মেমরি ম্যানেজমেন্ট মানে হচ্ছে র্যাম, র্যাম, র্যাম অনলি, ঠিক আছে? আর সিইউএ মেমরি ম্যানেজমেন্ট মানে হচ্ছে ক্যাশ মেমরি, ঠিক আছে? তো ওই বেসিক বেসিক পয়েন্ট গুলো আর বলছি না। না না, আর ওটা ফাংশনালিটি হ্যাঁ, হ্যাঁ, তো আমি ওইখানে যাচ্ছি না যে কেন লজিক্যাল অ্যাড্রেস জেনারেট করছে, কেন ফিজিক্যাল অ্যাড্রেস জেনারেট করছে। সো ইন ডিটেলস ওগুলো বলে দেওয়া হয়ে গেছে আমার। তো একটা পার্ট যেটা আমি আরেকবার বলে রাখি, যে কোনো ম্যানেজমেন্ট, যে কোনো ম্যানেজমেন্ট, এই ম্যানেজমেন্ট কথাটার অর্থ কি? এই ম্যানেজমেন্ট মানে হচ্ছে টু অ্যালোকেট অ্যান্ড ডিঅ্যালোকেট মেমরি টু দ্য প্রসেসেস। আমি যে অপারেটিং সিস্টেমে যে প্রসেস ম্যানেজমেন্ট করছি, হোয়াট এভার দ্য প্রসেস নিয়ে কাজ করছি কিংবা ব্লক নিয়ে কাজ করছি, তো মেমরি ম্যানেজমেন্ট মানে হচ্ছে আমি মেমরিটাকে কিভাবে ম্যানেজ করব, কিভাবে প্রসেস গুলোকে শিডিউল করব, এটসেট্রা এটসেট্রা, ঠিক আছে? তো মেমরি ম্যানেজমেন্ট মানে হচ্ছে আমি প্রসেসটাকে কি করে ম্যানেজ করছি, ঠিক আছে? কোথায় ম্যানেজ করছি? আমার মেমরিতে, বোঝা গেল? কোন প্রসেসের জন্য কতটা স্পেস দিতে হচ্ছে সেটা আমি কি করে ম্যানেজ করব, দিস ইজ দ্য অ্যাকচুয়াল ফাংশনালিটি, বোঝা গেল? তো অ্যাকচুয়াল গোল, আমার গোলটা কি? আমার গোলটা হচ্ছে এফিশিয়েন্ট ইউটিলাইজেশন অফ মেমরি, এফিশিয়েন্ট ইউটিলাইজেশন অফ মেমরি। তো এটা যে কোনো মেমরি হতে পারে, আমার ক্যাশ মেমরি হতে পারে, আমার মেইন মেমরি হতে পারে, আমার সেকেন্ডারি মেমরি হতে পারে, বাট যখনই আমি মেমরি ম্যানেজমেন্ট কথাটা বলছি তখনই সেটা বোঝাবে আমার এফিশিয়েন্ট ইউটিলাইজেশন অফ মেমরি, ঠিক আছে? বুঝলাম? তো এবার আমার ধর মেমারির যে সবকিছু একটা ইউনিট আছে তো না? যেমন ধর আমি যদি বলি কোন একটা লিকুইড জাতীয় সাবস্টেন্স, লিকুইডের জন্য আমার ইউনিট কি আছে? লিটার। লিটার, হ্যাঁ। তারপরে সলিডের ইউনিট হচ্ছে কেজি, লাইক দ্যাট। তো সেরকমই আমার মেমারিকে রিপ্রেজেন্ট করার জন্য দুটো প্রসেস আছে বা দুটো টাইপ আছে বলতে পারিস। আবার না একটা হচ্ছে বাইট অ্যাড্রেসের দ্বারা, আবার ঠিক হয়ে যাবে, একটু ওয়েট কর। এই একটাই প্রবলেম তোর এই 30 মিনিটের, মাঝে মাঝে এই ক্যামেরা হেজি হয়ে যায়, যাই না কেন, একটু হোল্ড কর তারা। কালকে খেলা দেখেছিলি? কবে? কালকে সূর্য কুমার, উফ, সেরা সেরা ভাই, মানে যাই হোক, আনবিটেবল। পরে 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 কথা বলছি, আগে এটা দেখ। হ্যাঁ হ্যাঁ, পুরো কারণ এটা রেকর্ডিং হচ্ছে তো, আননেসেসারি কথা বললে ভিডিওর টাইম বেড়ে যাবে, বুঝলি? হুম, তো আমার যেমন সলিডের ইউনিট হচ্ছে কেজি, মানে সলিডকে রিপ্রেজেন্ট, কোন একটা সলিড সাবস্টেন্স আছে তাকে রিপ্রেজেন্ট করার জন্য কেজি, কোন একটা লিকুইড সাবস্টেন্স আছে তাকে রিপ্রেজেন্ট করার জন্য লিটার। ঠিক সেরকমই আমার মেমরিকে রিপ্রেজেন্ট করার জন্য দুটো টাইপ আছে, একটাকে বলে বাইট অ্যাড্রেসেবল মেমরি, বাইট অ্যাড্রেসেবল মেমরি, আর একটাকে বলে ওয়ার্ড অ্যাড্রেসেবল মেমরি, ঠিক আছে? তো দুটো মানে বুঝ ভালোভাবে। সাপোজ ধর আমার মেমরি কি হয়, সেটা যে কোনো মেমরি হতে পারে। তো আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে আমার একটা র্যাম। আমার মেমরি এরকম কিছু কিছু পার্টে ডিভাইড করা আছে, ঠিক আছে? এই এক একটা পার্টকে বলা হয় এক একটা সেল, ঠিক আছে? এবার এই যে সেলের, প্রত্যেকটা সেলের এক একটা সেল সাইজ আছে, ঠিক আছে? মানে আমার মেইন মেমরি হোক
আমার ক্যাশ মেমোরি হোক, আমার সেকেন্ডারি মেমোরি হোক, যে কোনো মেমোরি হোক, সেটা ইকুয়াল নাম্বার অফ সেলে ডিভাইড করা আছে। তার মানে মেমোরি ইজ ডিভাইডেড ইনটু ইকুয়াল নাম্বার অফ সেলস। বোঝা গেল? এইবার ইকুয়াল নাম্বার অফ সেলসে ডিভাইড করা আছে এবং প্রত্যেকটা সেলের সেল সাইজ আছে। ঠিক আছে, তো সাপোজ আমি যদি বাইট অ্যাড্রেসেবল মেমোরি নিই, বাইট অ্যাড্রেসেবল মেমোরি, ঠিক আছে, তো বাইট অ্যাড্রেসেবল মেমোরি আমি উদাহরণ দিচ্ছি আমার 8 MB র্যাম। এই কথাটার মানে কি 8 MB র্যাম? আচ্ছা, এই পার্টে যাওয়ার আগে তুই একটা ছোট্ট বক্সে এই পার্টগুলো লিখে রাখ, আমি যা যা লিখছি এখানে। 2 স্কোয়ার মানে হচ্ছে 4, 2 কিউব মানে হচ্ছে 8, 2 পাওয়ার 4 মানে হচ্ছে 16, পাওয়ার 5 মানে হচ্ছে 32, 2 পাওয়ার 6 মানে হচ্ছে 64, পাওয়ার 7 মানে 128, 2 পাওয়ার 8 মানে হচ্ছে 256, 2 পাওয়ার 9 মানে হচ্ছে 512, 2 পাওয়ার 10 মানে হচ্ছে 1K, 2 পাওয়ার 20 মানে হচ্ছে 1M মানে 1 মেগা, এটা হচ্ছে 1K, 2 পাওয়ার 30 মানে হচ্ছে 1 গিগা, 1G, 2 পাওয়ার 40 মানে হচ্ছে 1 টেরা, 1T, আর 2 পাওয়ার 50 মানে হচ্ছে 1 পেটা মানে 1P। ঠিক আছে, তো এটা যেন মানে চোখ বন্ধ করলে চোখের সামনে ভেসে ওঠে ইউনিট গুলো। ঠিক আছে, হ্যাঁ, 2 টু তো দি সাপোজ পাওয়ার ধর আমি যদি 20 বলি কি লিখছো? 1 2 টু মেগা, দি পাওয়ার 1 এম 20 হচ্ছে 1 এম মেগা, 1 মেগা। মেগা, বোঝা গেল? 31 জি। আর হচ্ছে 2 টু দি পাওয়ার 2 পাওয়ার 30 30 হচ্ছে 1G, 1G মানে হচ্ছে গিগা, হ্যাঁ, আর এটা হচ্ছে 1 গিগা, পেটা, টেরা, 1 টেরা। টেরা, 2 পাওয়ার 40 আচ্ছা, মানে হচ্ছে 1 টেরা, আর 2 পাওয়ার 50 মানে হচ্ছে 1 পেটা। পেটা বাইট বলে না, হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার ক্লিয়ার, পেটা। হ্যাঁ। তো সাপোজ ধর আমি তোকে বললাম 8 MB র্যাম। এই 8 MB র্যাম, এই 8 MB র্যাম, এই কথাটার মানেটা কি? তো এই 8 MB কে এইভাবে রিপ্রেজেন্ট করা হয় 8M মাল্টিপ্লাইড উইথ 1 বাইট। খুব ভালো করে বুঝবো, ঠিক আছে? এখানে এই 1 বাইট, এই 1 বাইট রিপ্রেজেন্ট করছে আমার সেল সাইজ। মানে আমার র্যাম যেটা ধরে নিচ্ছি এটা হচ্ছে আমার র্যাম ডিভাইডেড হচ্ছে ইকুয়াল নাম্বার অফ সেলস, তাই তো? তাহলে আমার একটা সেলের সাইজ হচ্ছে 1 বাইট, আর এই 8M এটা রিপ্রেজেন্ট করছে আমার টোটাল নাম্বার অফ সেলস। টোটাল নাম্বার অফ সেলস মানে আমার র্যামে কতগুলো সেল আছে সেটা হচ্ছে 8 মেগা সেলস আছে। এক একটা সেলের সাইজ কত? 1 বাইট। তাহলে টোটাল মেমোরি সাইজ কত? টোটাল মেমোরি সাইজ হচ্ছে 8 মানে 2 পাওয়ার 3 মাল্টিপ্লাইড উইথ 1 মেগা মানে 2 পাওয়ার 20 বাইট মানে হচ্ছে 2 পাওয়ার 23 বাইট। এটা হচ্ছে আমার টোটাল মেমোরি সাইজ। বোঝা গেল? তাহলে তুই এবার ক্যালকুলেট কর যে আমি যদি বলি 32 GB মেমোরি, এখানে তুই বল যে সেল সাইজ কত আর কতগুলো সেল আছে। তোমার টোটাল নাম্বার অফ সেল হচ্ছে তোমার 32 জি, আর সেল সাইজ হচ্ছে 1 বাইট করে। হ্যাঁ, হলো। ভেরি এবারে গুড। এবারে 32 এর যে ফাংশনটা, ওটা থেকে যদি যাই, তাহলে আমার 2 টু দি পাওয়ার 5 ইন্টু 2 টু দি পাওয়ার জি, তো জি মিনস 2 টু দি পাওয়ার 30, মিনস 2 টু দি পাওয়ার 35 বাইট। তাহলে আমার টোটাল 2 টু দি পাওয়ার 35 সেলস আছে হ্যাঁ মেমোরিতে। এক একটা হ্যাঁ, সেলের সাইজ হচ্ছে 1 বাইট। ভেরি 1 গুড। বাইট, হ্যাঁ। বোঝা গেল?
আর আমরা তো সবাই জানি যে ওয়ান বাইট মানে হচ্ছে 8 বিট। তো এটা তো আমরা সবাই জানি। তো আমার 1 বাইট মানে 8 বিট। 8 বিট মানে আমার এক একটা সেল যদি 1 বাইট করে হয়, এরকম 8খানা বিট আছে। এই এক একটা ফুচকে ফুচকে হচ্ছে সেল ইনসাইড সেল, বুঝে গেল? এক একটা হচ্ছে 1 বিট। কারণ আমি কম্পিউটার কিন্তু 0 আর 1 ছাড়া কিছু বোঝে না। 0 1 1 1 দেন 0 1 0 1, ঠিক আছে? এই ডেটাটা হচ্ছে কি 8 বিট ইনফরমেশন, মানে এটা হচ্ছে আমার 1 বাইট ডেটা। এই 1 বাইট ডেটা এরকম 8টা মানে সেল ইনসাইড সেল, এরকম মানে 0 এখানে স্টোর, হ্যাঁ এরকম ছোট ছোট বক্সে স্টোর করা হচ্ছে, বোঝা গেল? তো দিস ইজ দ্য এন্টায়ার মিনিং অফ বাইট অ্যাড্রেসেবল মেমরি, ঠিক আছে? বোঝা গেছে তো একদম। যে প্রথম তাহলে তার মানে এখানে এখন থেকে যে মোবাইলে যদি কেউ বলে যে তোর মোবাইলে র্যাম কত, 16 GB, 16 GB র্যাম মানে 16G নাম্বার অফ সেলস রয়েছে, ইচ সেল কন্টেইনস 1 বাইট। 1 বাইট, হ্যাঁ বোঝা গেছে তো? বলতে পারবি তো এবার এরকম ভাবে? এবারে ওটাকে টোটাল বাইট কনভার্ট করে দিতে পারবো। হ্যাঁ, এই যে এরকম হবে 2 পট ফরম্যাটে নিয়ে। 16 মানে হচ্ছে ঠিক আছে, এইগুলো ঠিক আমি যে, হ্যাঁ 16 ঠিক যেভাবে আমি লিখছি এরকম, হ্যাঁ 16 আর 30 তার 46 তো মানে আমি ঠিক যেভাবে লিখে রাখছি সেম ভাবে নোট করে নিচ্ছি আমি ঠিক, হ্যাঁ এরকম ভাবেই নোট করে নিবি, ভবিষ্যতে যখন রিভিশন করবি তোর সুবিধা হবে, ঠিক আছে? তো এটা গেল বাইট অ্যাড্রেসেবল মেমরি। এবার হচ্ছে ওয়ার্ড অ্যাড্রেসেবল মেমরি, খুব ইম্পর্টেন্ট এই ওয়ার্ড অ্যাড্রেসেবল মেমরিটা বোঝা। ওয়ার্ড অ্যাড্রেসেবল মেমরি মানে হচ্ছে আমার সিপিইউতে অ্যাড্রেস পিন রয়েছে, ডেটা পিন আছে, মেমরিতে অ্যাড্রেস পিন আছে, ডেটা পিন আছে, এটা হচ্ছে সিও এর কনসেপ্ট কিছুটা, ঠিক আছে? তো ওয়ার্ড অ্যাড্রেসেবল মানে হচ্ছে সিপিইউ ওয়ার্ড সাইজ ইকুয়াল টু মেমরি সেল সাইজ, ঠিক আছে? বলছি আমি সিপিইউ ওয়ার্ড সাইজ মানে বলছি, একটু ওয়েট কর। মেমরি সেল সাইজ, ঠিক আছে? সাপোজ ধর আমার সিপিইউতে, আমি একটা নর্মাল সিপিইউ নিচ্ছি, ঠিক আছে? ধর 8085 মাইক্রোপ্রসেসর, 8085 মাইক্রোপ্রসেসর। এই 8085 মাইক্রোপ্রসেসরের সিপিইউ ওয়ার্ড সাইজ হচ্ছে 8 বিট। 8 বিট সিপিইউ বলা হয়, ঠিক আছে? 8 বিট সিপিইউ মানে হচ্ছে সিপিইউতে 8খানা টাইম মাল্টিপ্লেক্সের পিন আছে, 8খানা, সেটা হচ্ছে AD0 টু AD7, এরকম AD0 টু AD7 এই টাইম মাল্টিপ্লেক্সের পিন। টাইম মাল্টিপ্লেক্সের পিন মানে হচ্ছে যেটা অ্যাড্রেস, A ফর অ্যাড্রেস আর D ফর ডেটা, মানে বোথ অ্যাড্রেস এন্ড ডেটা ক্যারি করে, ঠিক আছে? এই 8খানা টাইম মাল্টিপ্লেক্সের পিন আমার মেইন মেমোরির সাথে, মেইন মেমোরির অ্যাড্রেস পিনের সাথে কোলাবোরেট করে, 4 6 8, ঠিক আছে? এরকম হবে। তো 8085 মাইক্রোপ্রসেসরের র্যাম র্যাম হচ্ছে তোর 64 KB র্যাম। তাহলে 64 KB র্যাম মানে আমার কতগুলো সেল আছে র্যামে? 64 KB, 64 মানে তোমার 2 টু দি পাওয়ার 6 আর 2 টু দি পাওয়ার 6 মানে বাইট আছে আর কি, বিকজ তোমার 64 মানে 2 টু দি পাওয়ার 6 সমান 64 আর 2 টু দি পাওয়ার 6 আর এখান থেকে 10 মানে 10 মানে তোমার হচ্ছে তাহলে 2 পাওয়ার 16, 16 বাইট, হ্যাঁ হ্যাঁ 2 পাওয়ার 16, 2 পাওয়ার 16 নাম্বার অফ সেলস আছে, হ্যাঁ নাম্বার অফ সেলস আছে, হ্যাঁ 2 পাওয়ার 16 নাম্বার অফ সেলস আছে। তাহলে 2 পাওয়ার 16 সেলকে রিপ্রেজেন্ট করতে গেলে আমার কতগুলো বিট দরকার? বিট লাগবে না, তার মানে তোমার ইনটু 8, তো 2 টু দি পাওয়ার 16 ইনটু 8। না, শোন শোন বলছি, ধর তোর কাছে 4 বিট নাম্বার আছে, না 4টে নাম্বার আছে, ধর 4টে নাম্বার আছে তোর কাছে, 4 নাম্বার, তোর কাছে 4টে নাম্বার আছে,
আমি বললাম যে চারটে নাম্বারকে ইউনিকলি রিপ্রেজেন্ট করতে কতগুলো বিট দরকার। মানে ধর আমি তোকে বলছি তোর কাছে একটা মেমরি আছে, সেই মেমরিতে চারটে খোপ আছে, এরকম 1 2 3 4। এই চারটে খোপকে ইউনিকলি রিপ্রেজেন্ট করতে গেলে অ্যাটলিস্ট কতগুলো বিট দরকার? অ্যাটলিস্ট আমার 3টা তো লাগবে, 3টা না। আমি যদি 2টো বিট নিই তাহলে 0 0 0 1 1 0 1 1 ও হয়ে গেল, আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, ও বুঝে গেছি, হ্যাঁ তাই হ্যাঁ না? তার হ্যাঁ মানে হ্যাঁ। তোর এই ছোট্ট মেমরিতে কটা সেল আছে? ওই এখানে কটা সেল আছে? 4টে। এই চারটে সেল আছে। হ্যাঁ না, তাহলে হ্যাঁ তোর হ্যাঁ এই হ্যাঁ। মেমরিতে চারটে সেল আছে, চারটে মানে কত? 2 স্কোয়ার। হুম। তাহলে এটাকে লগ বেস 2 তে ফেল, তাহলে কত? 2টো। দুটো। তার মানে ও এই চারটে সেলকে রিপ্রেজেন্ট করার জন্য 2টো বিট লাগছে। আচ্ছা, তাহলে এবার আমার 2 পাওয়ার 16 সেলস আছে, হ্যাঁ তাহলে 16টা কতগুলো বিট 16টা বিট লাগবে? লাগবে। 16টা বিট লাগবে, 16 বিটস। হ্যাঁ। হুম। বোঝা গেল? তো এই তাহলে 16 বিটস এর মধ্যে 8টা বিট থাকে টাইম মাল্টিপ্লেক্সের পিন, আর 8টা বিট থাকে নর্মাল অ্যাড্রেস পিন। বুঝা গেল? তো যতগুলো টাইম মাল্টিপ্লেক্সের পিন থাকে সেটাকেই বলা হয় সিপিইউ ওয়ার্ড সাইজ। ঠিক আছে? আচ্ছা স্যার, এই তো লাস্ট লাইনটা একবার সিপিইউ বলো। ওয়ার্ড সাইজ, লাস্ট লাইনটা হচ্ছে এটা, তোর অতটা ডিপলি না ঢুকলেও চলবে। ঠিক আছে, মানে আমি বলতে চাইছি যে 16 বিট তো আমার অ্যাড্রেস, মানে আমার মেমোরির একটা সেলকে রিপ্রেজেন্ট করতে 16খানা বিট দরকার। হুম তো এই 16 বিটস এর মধ্যে আমার 16 বিট মেমোরিতে রয়েছে, মানে 16 বিট আমার কানেক্টেড থাকবে সিপিইউর সাথে। হুম। তার মধ্যে 8 বিট হবে টাইম মাল্টিপ্লেক্সের পিন, আর 8 বিট হবে তোর নর্মাল অ্যাড্রেস পিন। ঠিক আছে? আচ্ছা। কেন এটা টাইম মাল্টিপ্লেক্সের পিন হয়? আমার মেমোরিতে ডেটা পিন থাকে, আবার অ্যাড্রেস পিন থাকে। এই 8085 মাইক্রোপ্রসেসরের ডেটা পিন থাকে হচ্ছে 8টা, 8 ডেটা পিনস থাকে। তো এই 8টা ডেটা পিনই আবার এই AD0 টু AD7, এই 8টা ডেটা পিনই AD0 টু AD7 এর সাথে কানেক্টেড থাকে। মানে এই AD0 থেকে AD7 এ অ্যাড্রেসও পাস হয়, আবার ডেটাও পাস হয়। ও ঠিক আচ্ছা আছে? আচ্ছা, বুঝলাম। সেই জন্য এই AD0 টু AD7 গুলো টাইম মাল্টিপ্লেক্সের পিন, ওইটাই হচ্ছে সিপিইউ ওয়ার্ড সাইজ। ঠিক আছে? যেটা কোশ্চেনে দেওয়া থাকবে। বোঝা গেল? তো যেটা ওয়ার্ড অ্যাড্রেসেবল মেমরি, সেটা হচ্ছে সিপিইউ ওয়ার্ড সাইজ ইকুয়াল টু মেমরি সেল সাইজ। ঠিক আছে? ধর আমাকে যদি বলা হয় 8 ওয়ার্ড সিপিইউ, 8 ওয়ার্ড সিপিইউ, মানে সিপিইউ ওয়ার্ড সাইজ হচ্ছে 8, সিপিইউ ওয়ার্ড সাইজ হচ্ছে 8 ওয়ার্ড। ঠিক আছে? এবং কোশ্চেন এটাও দেওয়া থাকবে 1 ওয়ার্ড মানে হচ্ছে 8 বিট, 1 ওয়ার্ড মানে হচ্ছে 8 বিট, এরকম বলে দেওয়া থাকবে। তাহলে সিপিইউ ওয়ার্ড সাইজ যদি 8 ওয়ার্ড হয়, 1 ওয়ার্ড মানে হচ্ছে 8 বিট, তাহলে টোটাল 8 ইন্টু 8, টোটাল 64 বিট। হুম। তাহলে 64 বিট মানে হাউ মেনি বাইটস? 8 বাইটস। 8 বাইট। হ্যাঁ, তাহলে সিপিইউ ওয়ার্ড সাইজ হচ্ছে 8 বাইট। আমি কি বলছি? সিপিইউ ওয়ার্ড সাইজ ইকুয়াল টু মেমরি সেল সাইজ। হুম, তাহলে এখানে তার 3টা মানে সেল লাগবে। মেমরি, মানে হ্যাঁ, তার মানে মেমরি সেল সাইজ ইকুয়াল টু 8 বাইট। মানে মেমরির একটা সেলের সাইজ হচ্ছে 8 বাইট। হুম। একটা সেল, এটা হচ্ছে 1 সেল, এই একটা সেলের সাইজ হচ্ছে 8 বাইট। বোঝা গেল? তার মানে এখানে কতগুলো ওই ছোট ছোট বাক্স থাকবে? 8টা, 8টা 64, মানে 64 বিট, মানে সরি 64টা খুব ছোট ছোট কোপ থাকবে, হুম এরকম। বিষয়টা বোঝাতে পারলাম? তো হুম ওয়ার্ড অ্যাড্রেসেবল মেমরি মানে হচ্ছে সিপিইউ ওয়ার্ড সাইজ ইকুয়াল টু মেমরি সেল সাইজ। ঠিক আছে? তো সাপোজ ধর আমি যদি তোকে এখন বলি 32 মেগাওয়ার্ড মেমরি, মানে এই কম্পিউটারে 32 মেগাওয়ার্ড মেমরি, তাহলে এই কথাটার মানে কি? এই কথাটার মানে আমার 32 মেগা সেলস আছে আমার মেমরিতে, ইচ সেল কন্টেইনস 1 ওয়ার্ড। আচ্ছা, তোমার বোঝা গেল? 22, হ্যাঁ তাহলে তোমার 25, হুম মানে 2 টু দি পাওয়ার 25 তোমার, তার মানে আমার মেমোরি হুম সেল সাইজ হচ্ছে 25। হ্যাঁ,
না না, নাম্বার অফ সেলস, এটা হচ্ছে মেমোরি সেল সাইজ না, এটা হচ্ছে নাম্বার অফ সেলস, হ্যাঁ নাম্বার অফ সেলস। আর সেল সাইজ হচ্ছে 8 বাইট, ঠিক না আছে? না, আমি এই 32 MW ক্ষেত্রে বলছি, মানে মেগাওয়াটের ক্ষেত্রে বলছি, টোটাল মেমোরি সেল হ্যাঁ, সাইজটা ওটাতে 25 হবে, তো হ্যাঁ, মানে 2 to the power 25, এটা হচ্ছে টোটাল নাম্বার অফ সেলস। হ্যাঁ ইচ সেল কন্টেইনস 1 ওয়ার্ড, ইচ সেল কন্টেইনস 1 ওয়ার্ড। আচ্ছা। বোঝা গেল কি বললাম নাকি? না না, মানে ধরো আমার 32 মেগাওয়াট, ঠিক আছে, এটা হ্যাঁ, থেকে আমার 32 মেগাওয়াট মেমোরি। হ্যাঁ, তার মধ্যে আমার 2 to the power 25 হচ্ছে নাম্বার অফ সেল রয়েছে, টোটাল নাম্বার অফ সেল। নাম্বার অফ সেল আছে, টোটাল হ্যাঁ নাম্বার অফ সেল, মানে এইটা হচ্ছে হ্যাঁ 2 to the power 25, এই কাউন্টটা হ্যাঁ 1 2 হ্যাঁ 3 কত। হ্যাঁ, হ্যাঁ, এর ইচ সেল মধ্যে আমার কন্টেইনস হাউ মেনি বাইট, এইচ সেল কন্টেন্ট, হ্যাঁ হাউ বলছি, মেনি বাইট। আর এইচ সেল কন্টেন্ট তোমার 25 বাইট। কি করে হয়? না না আমার মানে 2 to the power 25, ভালো করে ভাব এটা, হুম, এটা হচ্ছে আমার সেল সাইজ, এটা হচ্ছে আমার সেল সাইজ, আর এটা হচ্ছে আমার হুম, নাম্বার অফ সেলস। সেল হুম, সাইজ আলাদা, নাম্বার অফ সেলস আলাদা। হুম। বোঝা গেল? হ্যাঁ, এটা নাম্বার অফ সেল। হ্যাঁ, তোর কাছে ধর, হ্যাঁ 4টে সেল আছে তো, হুম টোটাল নাম্বার অফ সেলস হচ্ছে 2 স্কোয়ার, আর ইচ সেল কন্টেইনস 1 বাইট, তাহলে টোটাল মেমোরির ক্যাপাসিটি কত? 2 স্কোয়ার মাল্টিপ্লাইড উইথ 1 বাইট। 1 বাইট, হ্যাঁ ধর এটা আমি বললাম যে 3 বাইট, তাহলে তোমার মানে 2 to the একটা power সেলের 5 সাইজ into হচ্ছে 3। 3 বাইট। হুম তো এটাকে এবার এটাতে ইন্টারপ্রেট কর, একটা হুম, সেলের সাইজ হচ্ছে 1 ওয়ার্ড, 1 ওয়ার্ড হ্যাঁ মানে হচ্ছে 8 বাইট। 8 বাইট, হ্যাঁ হ্যাঁ, তাহলে তাহলে আমার প্রত্যেকটা টোটাল সেল 8 ক্যাপাসিটি বাইট কত? করে রয়েছে। হ্যাঁ, তার মানে 2 to the power 25 মাল্টিপ্লাইড হুম, উইথ 8 বাইট। 8 বাইট, হ্যাঁ বোঝা গেল? হুম হুম, হুম। তুই যেটা বলছিলিস ওটা হচ্ছে নাম্বার অফ বিটস রিকোয়ার্ড টু রিপ্রেজেন্ট ইচ সেল, হ্যাঁ 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 হ্যাঁ, নাম্বার অফ বিট সিক্রেট, হ্যাঁ হ্যাঁ বুঝে গেছি। মানে একটা সেলকে রিপ্রেজেন্ট করতে কত বিট লাগবে? 25 25টা বিটস বিট লাগবে। লাগবে। হুম, ওটাই ওটা বলতে হচ্ছে, চাইছিলাম। এটা হচ্ছে লিখে রাখ, এটা লিখে রাখ, নাম্বার অফ বিটস রিকোয়ার্ড টু রিপ্রেজেন্ট ইচ সেল। বোঝা গেল? ওটা আলাদা, এটা আলাদা। তাহলে এখানে আমার টোটাল মেমোরি ক্যাপাসিটি বল কত আসছে? 2 পাওয়ার 3, এটা 8 মানে 2 পাওয়ার 3, কি, তাহলে টু টু দি তাহলে পাওয়ার অফ 28, 2 × 28। 28। হুম, 2 to the power 28 বাইটস, 2 to the power 28 বাইটস মানে এরকম লেখা যায় 256 মেগাবাইট। 256, দেখি এটা কেন নিচটা বোর্ডটা দেখা যাচ্ছে না, কি লিখলে দাঁড়া, 256? এটা দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ 256 মেগাবাইট, কেন 256 লিখলাম মেগা, বল? 256 মেগা, দাঁড়াও আমি আমার দেখে নিচ্ছি। এইটা কত ছিল? 2 to the power 28 বাইট তো, হুম, 2 to the power 20 এরকম লেখা যায় 2 to the power 8 মাল্টিপ্লাইড উইথ 2 to the power 20 হ্যাঁ হ্যাঁ মাল্টিপ্লাইড হ্যাঁ উইথ বুঝতে 1 পেরেছি, বাইট। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ সো 2 to the power 8 মানে হচ্ছে 256, হ্যাঁ বুঝে গেছি, আর 2 to the power 20 মানে হচ্ছে, 1 মেগাবাইট, হ্যাঁ 256 মেগাবাইট লিখে যাবে। ক্লিয়ার? ক্লিয়ার। হুম তো আমি কি করেছি, জাস্ট একটা ওয়ার্ড অ্যাড্রেসেবল মেমোরিকে কনভার্ট করেছি বাইট অ্যাড্রেসেবল মেমোরি, ঠিক আছে? হুম মানে সিপিইউ ওয়ার্ড সাইজ ইকুয়াল টু মেমোরি সেল সাইজ, বলে দিয়েছে 8 ওয়ার্ড সিপিইউ, 1 ওয়ার্ড মানে হচ্ছে 8 বিট। বোঝা গেল? হুম হুম, তার মানে আমার 8 ওয়ার্ড মানে কত? 8 ওয়ার্ড সিপিইউ যদি হয়, সিপিইউ ওয়ার্ড সাইজ ইকুয়াল টু মেমোরি সেল সাইজ, কারণ 8 ওয়ার্ড মানে হচ্ছে 8 বাইট, হুম, তার মানে মেমোরি সেল সাইজ অলসো 8 বাইট, কারণ 8 সিপিইউ বাইট, হ্যাঁ ওয়ার্ড সাইজ ইকুয়াল টু মেমোরি সেল সাইজ, মানে মেমোরির একটা সেলের সাইজ হচ্ছে 8 বাইট, হুম, মানে মেমোরির 1 ওয়ার্ড মানে হচ্ছে 8 বাইট, সিপিইউর 1 ওয়ার্ড মানে হচ্ছে 8 বাইট। 8 বাইট। ক্লিয়ার?
ক্লিয়ার একদম। সো মুছবো। হুম, লিখা কমপ্লিট হয়ে গেছে। এগুলো শিখেছিলি আগে কখনো? না, এগুলা করিনি। এগুলো কতটা কতটা বেসিক তুই নিজে চিন্তা করতে পারছিস? তুই হুম, কম্পিউটার সায়েন্স পড়ছিস, হচ্ছে যদি তোকে কেউ জিজ্ঞাসা করে আমার মোবাইলে মেমরি ক্যাপাসিটি হচ্ছে 256 GB, সেখান থেকে আমরা অ্যাড্রেস পিন কতগুলো আছে এবার বলতে পারবো তো? হুম, ঠিক আছে, ভেরি গুড, এটাই শুনতে চাইছিলাম। যাই হোক, তো এবার একটা কোশ্চেন লেখ, আমি তোকে কোশ্চেনটা ডিকটেট করছি, আর এখানে আমি শুধু ডেটাগুলো লিখবো, আর তোকে আমি কোশ্চেনটা ডিকটেট করছি, তুই তোর নোটসে লেখ, ঠিক আছে? হুম, লেখ, কনসিডার এ সিস্টেম হুম। which হয়ে গেছে, has 512 gigawatt memory হুম, and each word is having 128 bits. Then calculate size of the memory in bytes. মানে আমার টোটাল মেমোরি ক্যাপাসিটি দেওয়া আছে 512 GB, 1 ওয়াট মানে হচ্ছে 128 বিটস। নাও ক্যালকুলেট দ্য মেমোরি ক্যাপাসিটি ইন বাইটস। হ্যালো। গেস, আমি তো দেখতে পাচ্ছি তোমাকে বোর্ডটা। হ্যালো, শুনতে পাচ্ছো? হ্যালো, হ্যালো, হ্যালো। হ্যালো। হ্যাঁ, এবারে শুনতে পাচ্ছো? হ্যাঁ, তুই দেখতে পাচ্ছিস তো পুরোটা? হ্যাঁ, 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 দেখতে পাচ্ছি। 512 GB মেমোরি সাইজ লিখেছি, তারপরে বলো। শোন, বলছে কনসিডার এ সিস্টেম হুইচ হ্যাজ 512 gigawatt memory হুম, and each watt is having size 128 bits. is having 120 Each bits, হ্যাঁ। word, each হুম, word, each word is having 128 bits.
Then calculate the size of the memory in bytes. In bytes. Calculate the size of the memory in bytes. আচ্ছা 512 গিগাওয়েট গিগাডব্লিউ জিডব্লিউ, তার মানে আমার 512 জি, ইটস মিনস টোটাল নাম্বার অফ সেল কাইন্ড অফ বলতে পারো ওটা। আর এটা 512 মিনস 2 টু দি পাওয়ার 9 ইন্টু জি, মানে 2 টু দি পাওয়ার 30, মানে 2 টু দি পাওয়ার 39 into word size 128 bit means 2 to the power 7 means 2 to the power 46 6 bytes. দেখ মেলা হ্যাঁ 512 গিগাওয়াট মেমরি, এটা মানে হচ্ছে আমার 512 গিগা মাল্টিপ্লাইড উইথ 1 ওয়ার্ড, তাই না? হ্যাঁ So 512 মানে 2 power 9 multiplied with 2 power 30 multiplied with 1 word. 1 word মানে হচ্ছে 128 bits, তাই না? So 1 word মানে হচ্ছে 128 bit, 128 মানে হচ্ছে 2 power 7 bits. So এটা how many bytes? 2 power 7 divided by 2 power 3 bytes, which is 2 power 4 bytes. তাহলে 1 word মানে হচ্ছে 2 power 4 bytes. So টোটালটা আসছে আমার 2 to the power 2 power 43 2 to the power of 43, হ্যাঁ 2 to the power of 43 bytes, মানে হচ্ছে 8 টেরাবাইট দেখা যায়। 8 টেরা টেরা টেরা, হ্যাঁ কারণ 2 power 3 টাকে আলাদা করলাম, 2 power 40 টা আলাদা রাখলাম, 2 power 40 মানে হচ্ছে 110। হ্যাঁ ঠিক আছে, তো এর পরের কোশ্চেনটা তুই সলভ করবি। হ্যাঁ বলো। হ্যাঁ ওই একই পুরো স্টেটমেন্টটা যা যা আছে সেটাই লিখবি, শুধু মেমরি ক্যাপাসিটিটা চেঞ্জ করবি, লিখবি যে 64 মেগাওয়াট 4 megawatt memory and each word is having size of 48 bits. কত 48 বিট? আচ্ছা 8 bits, 1 word মানে হচ্ছে 48 bit and memory capacity হচ্ছে 64 megawatt. So calculate the size of the memory in bytes. 6 into the power 20 into 48 bits 48 bits divided by 48, আচ্ছা হ্যাঁ 3 into 2 to the power 27 বাইট। 3 into 2 to the power 27 বাইট। তাহলে সেটাকে 3 into 2 to the power 27 কি করেছিস, তো ওটাকে আমার তুই ইয়েতে রিপ্রেজেন্ট কর, তোর এমবিতে 3 into 2 to the power 7 তো, 3 into 2 to the power 7 তো, হ্যাঁ তা 2 to the power 3 into 2 to the power 27, হ্যাঁ 2 to the power 27 তো, এবার 2 to the power 27 থেকে 2 power 7 টাকে আলাদা কর, 2 power 20 টাকে আলাদা কর, 2 power 7 মানে কত 128, আর 128 মাল্টিপ্লাইড উইথ 3 যদি করি তাহলে 384 আসে, টোটালটা হচ্ছে 384 এমবি। আচ্ছা আচ্ছা গট ইট, বুঝতে পেরেছি কি করতে বললাম। কর হয়ে গেছে, কত এসেছে 384 এমবি এসছে। হ্যাঁ তো এটার অ্যান্সার হবে 384 MB। Perfect. So next question, Consider a system
where 32 binary bits are used to represent all the words in the memory. 32 bits are used to represent all the words in the memory. And each word is having size of 32 bits. মানে word size হচ্ছে 32 bits. 32 bits. আচ্ছা. So now calculate the capacity of memory in bytes. Calculate the capacity of memory in bytes. Solve it. 32 binary bits are used to represent all of the words in the memory. হ্যাঁ করে দিচ্ছি ভাব হ্যাঁ করছি 32 binary আচ্ছা এখানে বাইনারি ডেফিনেশনটা কি হবে জাস্ট মানে এমনি নরমালি ভাববো তো হ্যাঁ বাইনারি মানে কি 0 আর 1 অনলি আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি করে দিচ্ছি ওয়েট দাঁড়াও তারপরে বলবো কর সিক্সটিন বাইট 16 বাইট শুধু ভুল করেছিস হ্যাঁ শুধু বাইট হবে না দেখ বলেছে 32 বিটস আর রিকোয়ার্ড টু রিপ্রেজেন্ট অল অফ দ্য ওয়ার্ডস ইন দ্য মেমরি তার মানে কি এইটা হচ্ছে আমার টোটাল নাম্বার অফ বিটস রিকোয়ার্ড টু রিপ্রেজেন্ট ইচ সেল হ্যাঁ তাহলে টোটাল নাম্বার অফ সেলস হচ্ছে 2 পাওয়ার 32 ওহো ওখানটাই গন্ডগোল হয়ে গেছে হ্যাঁ বলো হ্যাঁ বুঝে গেছি হ্যাঁ তাহলে টোটাল নাম্বার অফ সেলস হচ্ছে 2 পাওয়ার 32 ইচ সেল কন্টেইনস 32 বিটস 32 বিটস মানে হাউ মেনি বাইট 2 to the power 5 5 into 2 to the power 3 বাইট হ্যাঁ 2 to the power 3 বাইট 30 তুই শুধু বল 32 বিটস মানে কত বাইট 32 বিট মানে বিটস 4 বাইটস টাইম লাগে এটা বলতে না হ্যাঁ তাহলে এটা হচ্ছে 2 to the power of 34 বাইটস তাহলে 2 power 4 মাল্টিপ্লাইড উইথ 2 power 30 বাইটস তার মানে এটা হচ্ছে 16 গিগাবাইট ওহো এটা আমার ওইটা টানতে ভুলে গেছিল হ্যাঁ বুঝে গেছি ক্লিয়ার আমি এটাকে শুধু 32 ধরে নিয়েছি 2 to the power 32 হবে হ্যাঁ সো এটা হচ্ছে বেসিক্স জাস্ট বেসিক্স অফ মেমরি ম্যানেজমেন্ট ঠিক আছে তো আরো বেসিক্স আমরা যখন সিও এ পড়বো তখন দেখবো এবং যদি কোথাও ডাউটস থাকে পুরো ভিডিওটা রেকর্ডেড থাকবে তুই মাল্টিপল টাইমস দেখতে পারিস কারণ প্রথমবার পড়তে গেলে একটু গুলিয়ে যাবি এসব ঠিক আছে তো এবার আমরা ঢুকবো র্যাম চিপ ইমপ্লিমেন্টেশন হেডিং কর র্যাম চিপ ইমপ্লিমেন্টেশন তো যেটা এই টপিকে যেটা আমরা শিখবো সেটা হচ্ছে আমাদের যে র্যামটা আছে না যদি কখনো ফিজিক্যাল র্যাম আমি জানি না তুই দেখেছিস কিনা সেখানে যেমন ছোট ছোট রকম খোপ থাকে ওটাকেই বলেছে র্যাম চিপ বুঝছে কেন মানে র্যামটা হচ্ছে নাম্বার অফ চিপস
ক্লিয়ার? মানে র্যামের ভিতরে নাম্বার অফ চিপস আছে। তো সাপোজ ধর এরকম ভাবে, মানে একটা কোশ্চেন আমি দেখিয়ে দিই, একটা পার্ট জাস্ট এরকম দেওয়া থাকবে, র্যাম চিপ সাইজ 128 বাইটস। মানে আমার র্যামের ভিতরে চিপ আছে, ঠিক আছে, এবং সেই চিপগুলোকে আমি মার্জ করে করে একটা র্যাম ফর্ম করি। আর বলছে অর্গানাইজ দ্য মেইন মেমোরি ক্যাপাসিটি, অর্গানাইজ দ্য এমএম মানে হচ্ছে মেইন মেমোরি ক্যাপাসিটি অফ 16 কেবি। বোঝা গেল? মানে আমাকে 16 কেবি র্যাম তৈরি করতে হবে 128 বাইট র্যাম চিপ দিয়ে। তাহলে আমার ফার্স্ট কোশ্চেন, কতগুলো র্যাম চিপ লাগবে? নাম্বার অফ র্যাম চিপস রিকোয়ার্ড। সেকেন্ড কোশ্চেন হচ্ছে আমার যে মেমোরি অর্গানাইজেশন ম্যাপ, মেমোরি অর্গানাইজেশন ম্যাপটা কেমন হবে? ড্র দা মেমোরি অর্গানাইজেশন ম্যাপ। আর 3 নম্বর হচ্ছে হোয়াট ইজ দ্য ডিকোডার সাইজ। ঠিক আছে, কারণ আমাদের যে আমরা কি দেখলাম যে লাস্ট কোশ্চেনটা 32 বিটস রিকোয়ার্ড টু রিপ্রেজেন্ট ইচ সেল, তাই না? বাট আমার সেলগুলো কত আছে? 2 টু দি পাওয়ার 32 সেলস আছে। তো 2 টু দি পাওয়ার 32 সেলস এর জন্য আমি 32টা লাইন আমি জুড়তে পারি না, মানে 2 টু দি পাওয়ার 32 লাইন জুড়তে পারি না। তা আমি একটা ডিকোডার নেব, সেই ডিকোডার থেকে 32টা লাইন বেরোবে। বোঝা গেল? সেই 32টা লাইন এরকম কানেক্ট থাকবে, যে কোনো একটা লাইন অ্যাক্টিভ হবে। তো এখানে ডিকোডারের ইমপ্লিমেন্টেশনটা হয়। ঠিক আছে, তো আমি সেটাই ক্যালকুলেট করব এখন, যে ডিকোডারের সাইজটা কত হবে। ক্যালকুলেট দা সাইজ অফ দা ডিকোডার। আর 4 নম্বরে যেটা আমাকে বের করতে হবে যে ড্র দা মেমোরি অর্গানাইজেশন ম্যাপ উইথ দা ওয়ার্ড সাইজ অফ 16 বিট। ড্র দা মেমোরি অর্গানাইজেশন ওয়ার্ড সাইজ, যেখানে বলে দেওয়া আছে 16 বিটস। আর প্রাইমারিলি ওয়ার্ড সাইজ কত? 1 বাইট। 1 বাইট মানে 8 বিট। ঠিক আছে, সো আমি আগে একটা কোশ্চেন তোকে দেখিয়ে দিই, তারপরের কোশ্চেনে তুই একা একা ট্রাই করিস। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল আমাকে বের করতে হবে নাম্বার অফ র্যাম চিপস রিকোয়ার্ড। টোটাল র্যামের ক্যাপাসিটি, টোটাল ক্যাপাসিটি হচ্ছে কত? 16 কেবি। 16 কেবি, ঠিক আছে, আর চিপ সাইজ কত? 128 বাইট। হ্যাঁ 128 বাইট। তাহলে আমার কতগুলো র্যাম চিপ লাগবে? নাম্বার অফ র্যাম চিপ, সিক্সটিন কেবি ডিভাইডেড বাই 128 বাইট। সো বাইট বাইট ক্যান্সেল হয়ে যাবে। আমার এটা কত আছে? 2 পাওয়ার 7। এটা হচ্ছে 16 মানে 2 পাওয়ার 4, 10, 2 পাওয়ার 14, আর এখানে আছে 2 পাওয়ার 7, মানে 2 পাওয়ার 7 মানে 128 র্যাম চিপস রিকোয়ার্ড। ক্যালকুলেশনটা নিজে নিজে কর। ঠিক আছে, বাইট বাইট ক্যান্সেল হয়ে যাবে। তো 16K মানে হচ্ছে, হ্যাঁ 16K মানে হচ্ছে 2 পাওয়ার 14, আর 128 মানে 2 পাওয়ার 7। সো টোটালটা ক্যান্সেল হয়ে গেলে 2 পাওয়ার 7, 2 পাওয়ার 7 মানে হচ্ছে 128। সো টোটাল নাম্বার অফ র্যাম চিপস রিকোয়ার্ড হচ্ছে 128। ক্লিয়ার? সো আমার 128 র্যাম চিপ লাগছে টোটাল। আর এক একটা চিপের সাইজ হচ্ছে কত? মানে সেল সাইজ হচ্ছে 1 বাইট। তার মানে আমার মেমোরি অর্গানাইজেশন ম্যাপটা ঠিক এরকম হবে। আমার টোটাল সেল সাইজ হচ্ছে কত? 1 বাইট, তাই না? 16 কেবি, 16K সেলস আছে, ইচ সেল কন্টেইন 1 বাইট। তার মানে আমার এই যে এক্স অ্যাক্সিস বরাবর আমার থাকবে হচ্ছে সেল সাইজ, মানে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 0 to 7, 8। সো টোটাল এই
8 বিট মানে 1 বাইট ইনফরমেশন আমার কলাম বরাবর এরকম স্টোর করা হবে। বুঝা গেল? আর টোটাল নাম্বার অফ রোজ হচ্ছে কত? 128। 128 মানে হচ্ছে 2/7। ঠিক আছে, তাহলে 0 to 2/7 - 1 এতগুলো হচ্ছে রো থাকবে, এই যে এরকম। জিরো, 1, তারপরে 2 ডট ডট করতে করতে আমার 126, 127। তো 127 কিরকম লেখা যায়? 2/7 - 1। হ্যাঁ 127 কে, হ্যাঁ হ্যাঁ, তাহলে আমার এই আচ্ছা, রো বরাবর আছে সেল সাইজ, আর কলাম বরাবর আছে আমার নাম্বার অফ র্যাম চিপস। সো এইটাই হচ্ছে আমার সেকেন্ড কোশ্চেন, এটা হচ্ছে আমার ফার্স্ট কোশ্চেন। কতগুলো র্যাম চিপ লাগবে, এটা হচ্ছে আমার ফার্স্ট কোশ্চেন। এটা হচ্ছে আমার সেকেন্ড কোশ্চেন, যে ড্র দ্য মেমোরি অর্গানাইজেশন ম্যাপ। থার্ড কোশ্চেন হচ্ছে ক্যালকুলেট দ্য ডিকোডার সাইজ। ডিকোডার সাইজ মানে হচ্ছে, শোন মন দিয়ে, যে অ্যাকচুয়ালি আমার র্যামটা এরকম ভাবে অর্গানাইজ হচ্ছে। হুম 128 বাইট, এগুলো হচ্ছে এক একটা চিপ। সো আমার কতগুলো চিপ আছে এরকম টোটাল? 0 to 2/7 - 1। হ্যাঁ মানে 127টা, হ্যাঁ হ্যাঁ, কাউন্টিং অফ টু টু দি পাওয়ার, হ্যাঁ তার মানে এক একটা সেল কন্টেইনস 8 বিট ইনফরমেশন, মানে 1 বাইট। হ্যাঁ মানে এইটা হচ্ছে 1 বাইট, মানে 128 বাইট যেটা র্যাম চিপ, 128 বাইট র্যাম চিপ, এর ভিতরে সেল সাইজ হচ্ছে কত? 1 বাইট করে। বোঝা গেল? তো এইটাতে এবার আমার এখান থেকে অ্যাড্রেস যেটা জেনারেট হচ্ছে 0, 1, 2 থেকে 2/7 - 1। তো এখানে আমার একটা ডিকোডার কানেক্ট করবো আমি এরকম হবে। ঠিক আছে, যেখান থেকে আমার কত, তাহলে ডিকোডার সাইজ কত হবে? 7 × 2/7। হ্যাঁ বোঝা গেল? এখানে আমার একটা এনাবেল লাইন থাকবে, একটা না সরি 7টা এনাবেল লাইন থাকবে, যে কোনো একটা লাইন এনাবেল হতে পারে ডিকোডার। এই এমই, বলো না দেবশিদা, হ্যাঁ বলো। 7 × 2⁷ টা একবার বলো না, মানে ওটা কি করে ডিকোডারটা ওঠা হচ্ছে? আচ্ছা একটা মিনিট ডিকোডারের এটা তো দেবশিদা, এটা তো একটা মিনিট হ্যাঁ দেবশিদা, একটা মিনিট। শিওর 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 শিওর। হ্যালো, বল। দাঁড়ান একটা। হ্যাঁ ঠিক আছে, বলো বলো। আমি বলছি 2⁷ টা কি হারে হলো? মাইকটা মুখের কাছে আন। হ্যাঁ হ্যাঁ 2⁷ টা। ধর তোর ডিকোডারে m নাম্বার অফ ইনপুট লাইনস আছে, তাহলে আউটপুট লাইন কতগুলো থাকবে? 2/m। হ্যাঁ মনে পড়ছে? ডিকোডার ভুলে গেছি হয়তো, অনেকদিন আগে পড়া তো ওই জন্য। মানে আমার যদি 7খানা ইনপুট লাইন নিই, আমার অ্যাকচুয়ালি আউটপুট লাইন তো 2/7 বেরোনোর কথা। 0 to 2/7 - 1, 0 to 127, 128, কারণ 128টা র্যাম চিপ আছে আমার। 128টা র্যাম চিপ মানে কি, আমার এখানে অ্যাড্রেস গুলো জেনারেট হচ্ছে তো হ্যাঁ হ্যাঁ এক একটা সেলকে। হ্যাঁ, তার মানে এক একটা সেলকে রিপ্রেজেন্ট করতে আমার 7 বিট দরকার। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারলাম, হ্যাঁ বুঝতে পারলে? কারণ আমার 7 বিটের একটা ইনপুট আসবে, এখানে 7 বিটস এর ইনপুট আসবে। 7 বিটস এর ইনপুটের মধ্যে যে কোনো একটা সেল ইনপুট অ্যাক্টিভ হবে। তো কতগুলো সেল আছে? 0 to 2/7 - 1 সেল আছে, সেই জন্য এখানে 2/7। হ্যাঁ 2⁷। বোঝা গেছে? এখানে আমার অ্যাড্রেস জেনারেট হবে কিন্তু 7 বিট, কারণ আমার 2/7 সেল আছে। হ্যাঁ, যেটা বলেছিলাম যে যদি 2/7 সেল আছে, তার মানে কত কত বিটের অ্যাড্রেস জেনারেট হবে? 7 বিট। লগ বেস 2 করলে পাবো। লগ মানে আমার
হ্যাঁ, তাহলে তুই এখানে 7 বিটের অ্যাড্রেস দিচ্ছিস, যে কোনো একটা সেল এনেবল হচ্ছে, হুম বুঝা গেল? হুম তাহলে এইবার যদি তোর মেমরি অর্গানাইজেশনের ওয়ার্ড সাইজ যদি 16 বিটস হয়, হুম মানে 8 বিট প্লাস 8 বিট, মানে এটা তাহলে মানে সাইজটা ডবল হয়ে যাচ্ছে কাইন্ড অফ। হ্যাঁ, যদি সাইজটা ডবল হয়ে যায় তখন এখান থেকেও তো নাম্বার অফ এই কলামটা রিডিউস হয়ে যাবে, রোতে যদি আমি ইনক্রিজ করি। তাহলে এদিকটা আমার 2 টু দি পাওয়ার 27 128 64 হয়ে যাবে। ভেরি গুড, ভেরি গুড, লাভলি। মানে তখন আমার মানে 64 হ্যাঁ, মানে আমার এক্স্যাক্টলি, কত হচ্ছে? হুম, 6 ঠিকই বলেছিস একদম। 0 মানে 6 তার মানে তখন 0 টু 63 অবধি হবে 2 পাওয়ার 6 মাইনাস 1। 6 minus 1 হুম, তার মানে তখন আমার মেমরি, মানে 4 নম্বর কোশ্চেনটার অ্যান্সার বলছি, জাস্ট আমি হালকা করে বলছি কারণ তুই অলরেডি পেরেই গেছিস। তো দুটো মানে একটা 128 বাইটে তোর 8 বিট ইনফরমেশন আসছে এরকম। হ্যাঁ, মানে তখন ওখানে প্যারালালি দুটো করে ঢুকবে। হ্যাঁ, প্যারালালি দুটো করে ঢুকবে। হ্যাঁ, বুঝে গেছি। তাহলে আমার 0 টু 63, 2 to the power 6 minus 1 2 পাওয়ার 6 মাইনাস 1। আর এখানে হবে তো এই রো বরাবর হবে তো 0 টু 15। 15, হ্যাঁ ওদিকে তখন ওটা দ্বিগুণ হয়ে যাবে, মানে 2 to the power 4 minus 1। দাঁড়াও, এটা একটু ক্লিয়ার? এটা হচ্ছে আমার এখানে ওয়ার্ড সাইজ কত? 16 বিটস। এখানে ওয়ার্ড সাইজ হচ্ছে 16 বিটস, আর এখানে ওয়ার্ড সাইজ হচ্ছে 8 বিটস। হ্যাঁ, ক্লিয়ার হয়ে গেছে। একটা Clear? মিনিট দাঁড়াও, হ্যাঁ আমি এটা একটু লিখে নিই একটু ঝটঝট করে। হ্যাঁ ঠিক আছে, লিখেন, বা ছবিও তুলে নিতে পারিস, যা খুশি। না না, ছবি তুললে মোবাইলে ছবিই রয়ে যাবে। বাহ, ভালো অ্যান্সার দিয়ে লিখে নিতে বলো, লিখেন। The power 6 minus 1 5 হয়ে গেছে। তাহলে এবার আরো একটা কোশ্চেন ঠিক এরকম ভাবে সলভ করবো আমরা, ঠিক আছে? তো আমি এইটুকু বুঝছি, তুই জাস্ট কোশ্চেনটা কপি করে তুই শুধু এইটুকু কপি, মানে এই ডিজিট গুলো কপি করবি না, ঠিক আছে? এইগুলো আমি মুছে দিচ্ছি, এগুলো আমি বলে দেবো। বাকি কোশ্চেনটা পুরোটা কপি কর নোটসে। যে র্যাম চিপ সাইজ আমি বলে দিচ্ছি, অর্গানাইজ দা মেইন মেমরি ক্যাপাসিটি এটাও বলে দিচ্ছি, বাট কোশ্চেন গুলো একই থাকবে। এটাও মুছে দিচ্ছি, এটাও মুছে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, কোশ্চেনগুলো আমি নোটেট করে দিচ্ছি, তুমি সাইজগুলো বলে দাও না, আমি ওখান থেকে ট্যাগ করে দিচ্ছি। দাঁড়া দাঁড়া, আমি এটা মুছে নিই আগে। হ্যাঁ, লেখ যে র্যাম চিপ সাইজ হচ্ছে 256 ক্রস 1 বিট। ক্রস 1 বিট, আচ্ছা। আর অর্গানাইজ দা মেইন মেমরি ক্যাপাসিটি অফ 32 মেগাবাইট। ঠিক আছে? আচ্ছা, তো 1 বিট। আর এটা তো 16 বিটস। বাকি কোশ্চেনগুলো যা আছে তো একই তো। আচ্ছা, তাহলে নাম্বার অফ চিপ কালেক্ট করব। আচ্ছা, টোটাল ক্যাপাসিটি। বিট আর বাইটের মধ্যে কনভার্সনটা যেন গুলিয়ে না যায়। না না, যদি বিট দেওয়া থাকে বাইটসে কনভার্ট করে নিবি, অলওয়েজ রিমেম্বার। আচ্ছা, তাহলে এখানে নাম্বার অফ চিপ, ফার্স্ট কোশ্চেনটা নাম্বার অফ র্যাম চিপস ইকুয়াল টু the power, আচ্ছা 2 to the power 56 ক্রস 1 বিটের মধ্যে ডিফারেন্সটা মানে কি করব না, ওটা বুঝতে পারছি না। মানে আমার র্যাম চিপে 256টা সেল আছে, মানে একটা র্যাম চিপ। ওই যে ছোট ছোট পুচকে পুচকে র্যাম চিপ লিখছিলাম না, হ্যাঁ, একটা র্যাম চিপে 256টা সেল আছে। ইচ সেল কন্টেইনস 1 বিট ইনফরমেশন। ঠিক আছে? হ্যাঁ, সো তুই 32 মেগাবাইটকে তুই বিটসে কনভার্ট করে নিয়ে বের কর, কারণ এইটাকে বাইটসে কনভার্ট করা যাবে না, চাপ হয়ে যাবে, ফ্র্যাকশনে চলে আসবে। 32 মেগাবাইটস ওটাকে বিটসে কনভার্ট করে নে।
দিয়ে তারপরে ডিভিশনটা কর। পার বিট ইনটু মেগা 1 মেগা মানে অ্যাকচুয়ালি 2 টু দি পাওয়ার 18 বাইটস হচ্ছে এটা 32 মেগাবাইটটা। হ্যাঁ তাকাই দিকে আর দেখ, হ্যাঁ, ফার্স্ট কোশ্চেনটা সলভ করছি। হুম, 32 মেগাবাইট মানে কত? 2 পাওয়ার 5 হুম, মাল্টিপ্লাইড উইথ 2 পাওয়ার 20, তারপরে আর 1 বাইট মানে 8 বিট, 2 পাওয়ার 3 বিটস 28 হ্যাঁ সরি 28 ডিভাইডেড বাই কত? 256, হুম 256 মানে 2 পাওয়ার 8 বিটস, তাহলে এই বিট ক্যান্সেল হয়ে গেল। 20 টু টু দি পাওয়ার 20 তাহলে হ্যাঁ তাহলে আমার ঠিক তো, এই 2 পাওয়ার 5 2 পাওয়ার 3 2 পাওয়ার 8 কাটছে, তাহলে টোটাল নাম্বার অফ সেলস লাগছে হচ্ছে 2 পাওয়ার 20। বুঝা গেল? হ্যাঁ এইবার এখানে একটা বোঝার বিষয় আছে। কি বোঝার বিষয় আছে? আমার টোটাল র্যামের সাইজ বলে দিয়েছে কত? 32 মেগাবাইট। 32 মেগাবাইট মানে এই বাইট মানে কি রিপ্রেজেন্ট করছে? ইচ সেল কন্টেইন 1 বাইট ইনফরমেশন। ইচ সেল কন্টেইনস 1 বাইট ইনফরমেশন, মানে এক একটা সেলে 1 বাইট পাচ্ছি। তার মানে এক একটা সেলে 1 বাইট আমি কি করে পাবো? 8খানা বিট জুড়ে পাবো এরকম। মানে 8খানা এরকম 1 বিট ইনফরমেশন, 8টা 1 বিট ইনফরমেশন আমার এক একটা রোতে স্টোর করতে হবে এরকম হবে। বিষয়টা বোঝা গেল কি বলতে চাইছি? তার মানে 0 to 7 হচ্ছে 1 বাইট ইনফরমেশন। তার মানে এখানে 2 পাওয়ার 3 সাবট্রাক্ট হয়ে গেল, 2 পাওয়ার 3 চলে গেল। হ্যাঁ মানে আমার টোটাল নাম্বার অফ সেলস হচ্ছে কত? 2 পাওয়ার 20 তো। হ্যাঁ তার মধ্যে এক একটা রোতে 2 পাওয়ার 3 করে চলে যাচ্ছে। এই রোতে 2 পাওয়ার 3 চলে যাবে, তারপরের রোতে 2 পাওয়ার 3 চলে যাবে। তাহলে আমার 2 পাওয়ার 20 টোটাল নাম্বার অফ রোজ হচ্ছে, এটা হচ্ছে টোটাল নাম্বার অফ রোজ। এক একটা রো থেকে 2 পাওয়ার 3 করে চলে যাচ্ছে। তার মানে আমার রিমেইনিং হচ্ছে কত? 2 পাওয়ার 20 ডিভাইডেড বাই 2 পাওয়ার 3, হ্যাঁ 2 পাওয়ার 20, 2 পাওয়ার 17। তাহলে আমার টোটাল নাম্বার অফ রোজ আসবে 0 to 2 পাওয়ার 17 মাইনাস 1। ও গট ইট কারণ 0 থেকে কাউন্ট করছি সেই জন্য 0 2 পাওয়ার 17 মাইনাস 1। এটা হচ্ছে কত? 2 পাওয়ার 3 মাইনাস 1। এই বোঝা গেল কি করলাম? কারণ এখানে কিন্তু চিপ সাইজ হচ্ছে কাউন্টেবল 1 বিট, মানে চিপ সাইজ হচ্ছে 1 বিট ইনফরমেশন কাউন্ট করছে, তাই না? হ্যাঁ তার মানে এইটা হচ্ছে একটা 256 ক্রস 1 বিট, এইটা হচ্ছে একটা 256 ক্রস 1 বিট, এটা হচ্ছে একটা 256 ক্রস 1 বিট, মানে এগুলো হচ্ছে এক একটা র্যাম চিপ। মানে আমার একটা রোতে 8খানা র্যাম চিপ রাখতেই হবে, তাহলে এই 1 বাইট সেল সাইজটা ফুল। হ্যাঁ র্যাম চিপের সাইজটা হচ্ছে 256 ক্রস 1। আর ওরকম আমার 8টা রাখতে হবে পার 1 লেয়ার। হ্যাঁ এক একটা রোতে আমার 8টা করে রাখতে হবে। কেন রাখতে হবে? টু স্যাটিসফাই দা সেল সাইজ। হ্যাঁ না টু 1 বাইট ইনফরমেশন, এই যেটা হ্যাঁ বাইট হ্যাঁ সেল সাইজ। এইবার আমার 32 মেগাবাইট, 32 মেগাবাইট মানে আমার টোটাল নাম্বার অফ সেলস হচ্ছে কত? 2 পাওয়ার 20। 2 পাওয়ার 20 এটা হচ্ছে 7, এটা হচ্ছে নাম্বার অফ রোজ রিপ্রেজেন্ট করছে অ্যাকচুয়ালি। সেটা মনে আছে? দেখিয়েছিলাম আমি এখানে। তার মানে আমাকে এখান থেকে, হ্যাঁ তাও আমাকে এখান থেকে তো 2 পাওয়ার 3 চলেই যাচ্ছে প্রত্যেকটা রোতে। এখানে 2 পাওয়ার 3, এখানে 2 পাওয়ার 3, তাহলে 2 পাওয়ার 20 থেকে আমি 2 পাওয়ার 3 যদি সাবট্রাক্ট মানে ডিভাইড করি তাহলে 2 পাওয়ার 17 করে থাকছে। সো 2 পাওয়ার 17টা হচ্ছে টোটাল নাম্বার অফ রোজ। বুঝা গেল? তার মানে আমার এখানে ডিকোডারের সাইজ কত হবে? 17। এখানে অ্যাড্রেস তাহলে জেনারেট হচ্ছে এক একটা রো থেকে অ্যাড্রেস জেনারেট হচ্ছে 17 বিট। বুঝা গেল? তার মানে আমার ইনপুটে আসছে 17 বিট ক্রস 2 পাওয়ার 17। এটা হচ্ছে আমার ডিকোডার সাইজ। হ্যাঁ ডিকোডার সাইড বুঝতে পেরেছি। যেখানে আগেরটা আমার সেক্ষেত্রে ছিল কত?
মানে তোমার 2 টু দি পাওয়ার 7 ক্রস 7। কারণ আমার 7 বিট অ্যাড্রেস জেনারেট হচ্ছিল, আর এখানে কত নাম্বার অফ রোজ কমে যাচ্ছে, 2 পাওয়ার 17 হচ্ছে, তার মানে 2 পাওয়ার 17 থেকে 17 বিট অ্যাড্রেস জেনারেট হবে। তার মানে ইনপুটে আসবে 17 বিট, আউটপুটে জেনারেট হবে 2 পাওয়ার 17। ঠিক আছে, হ্যাঁ, তাহলে এইবার তুই হিসাব কর তো আকাশ, এই যদি আমার 16 বিট ইনফরমেশন স্টোর করি একটা রোতে, আচ্ছা তাহলে আমার ডিকোডার সাইজ কত হবে? আচ্ছা কোশ্চেনটা আবার বলো। মানে আমার এখানে, আমি এখানে ক বিট করে স্টোর করছিলাম? এখানে 8 বিট করে না, 0 to 7 8 বিট। এবার 16 বিট করে যদি স্টোর করিস, তাহলে আমার এদিকটা ওইটার, তার মানে আমার অর্ধেক হয়ে যাবে। মানে তোমার কত হবে? 2 টু দি পাওয়ার 7 টু দি পাওয়ার 16। ভেরি গুড। কারণ এখানে 2 পাওয়ার 20 সেলস আছে, আমার এক একটা রোতে 16 বিট ইনফরমেশন, 16 বিট মানে 2 পাওয়ার 4, 2 পাওয়ার সেলস স্টোর করছি, তাহলে 2 পাওয়ার 16, মানে এইটা হচ্ছে এখন নাম্বার অফ রোজ। আর এটা 16টা হচ্ছে আমার তখন, মানে সেলটা হয়ে যাবে তখন আমার এক্স্যাক্টলি, তাহলে আমার টোটাল অ্যাড্রেস জেনারেট হচ্ছে 16 বিট, তাহলে আমার আউটপুট লাইনে আসবে 2 পাওয়ার 16। এটা হচ্ছে তখন এই কেস 4 এ, 4 এর জন্য ডিকোডার সাইজ। ঠিক আছে, বোঝা গেছে? এটাই হচ্ছে র্যাম চিপ ইমপ্লিমেন্টেশন। তাহলে হোমওয়ার্ক একটা লিখে রাখ। হোমওয়ার্কে লেখ, হ্যাঁ লিখে নে। এটা একটু গুছিয়ে লেখ তুই, বুঝলি, নাকি আমি একটু গুছিয়ে লিখে দেবো? না মাথায় গুছিয়ে হয়ে গেছে আর খাতায়। বলো। হ্যাঁ বলো, কোশ্চেন বলো। কোশ্চেনটা তুই র্যাম সাইজ লিখে রাখ। দাঁড়া, র্যাম সাইজ লিখে রাখ 512 ক্রস 2 বিট, আর মেইন মেমোরি ক্যাপাসিটি হচ্ছে লিখে রাখ 16 MB। বাকি সব ইনফরমেশন একই আছে। তুই এখনো করতে পারিস, বা বাড়ি ঘরেও ট্রাই করতে পারিস, কালকে আমার সাথে ডিসকাস করবি। কালকে, হ্যাঁ এটা থাক, নালে মানে রিভিশন করবো যখন, তখন এই প্রবলেমটা সলভ করব। ঠিক আছে, হ্যাঁ ওই জন্যই। আর যেদিন যেটা পড়াবো সেটা রিভিশন করে নিবি। মুছে দিলাম। তোকে দিতে পারে। তো এবার কিছু গল্প পড়বো আমরা, ঠিক আছে? গল্প মানে কিছু ডেফিনেশন, কিছু সংজ্ঞা, মানে মেমোরি ম্যানেজমেন্ট রিলেটেড আর কি, ঠিক আছে? লাইক লোডিং, লিঙ্কিং and address binding. So loading মানে হচ্ছে আমার প্রোগ্রামটা মেইন মেমোরি, এই সেকেন্ডারি মেমোরি থেকে মেইন মেমোরিতে লোড করছি। Bringing the program from secondary memory to main memory is called as loading. ঠিক আছে? লিঙ্কিং কাকে বলে? লিঙ্কিং হচ্ছে establishing the linking between all the modules and all the functions of the program in order to continue the program execution is called as linking. মানে কি? মানে ধর আমি একটা স্যাম্পল এক্সাম্পল দিই। তো লোডিংটা হচ্ছে সিম্পলি একটা প্রোগ্রাম, যেটা আমি অলরেডি ফার্স্ট ভিডিওতে বলে দিয়েছি, যে সেকেন্ডারি মেমোরি থেকে যে মেইন মেমোরিতে নিয়ে আসছি, ওইটাই হচ্ছে লোডিং। বাট লিঙ্কিং হচ্ছে ধর আমার একটা স্যাম্পল কোড সেগমেন্ট, ঠিক আছে? সেই কোড সেগমেন্ট একটা ফাংশন আছে, সেই আমার কোডটা যখন এক্সিকিউট হচ্ছে তখন মেইন প্রোগ্রাম থেকে এক্সিকিউট শুরু হচ্ছে। যখন শুরু হলো
যখন এই ফাংশনটা কল হবে তখন আবার একটা স্ট্যাক সেগমেন্ট তৈরি হবে এই অ্যাড ফাংশনের জন্য। তো এটাকেই বলছে লিঙ্কিং। হ্যাঁ, তো লিঙ্কিং মানে হচ্ছে আমার প্রোগ্রামে সেপারেট সেপারেট মডিউলস আছে, ওই সেপারেট সেপারেট মডিউলস গুলোর মধ্যে লিঙ্ক করা, লিঙ্ক বোঝা গেল? প্রত্যেকটা মডিউলকে কানেক্ট করা। যেমন এই অ্যাড ফাংশনটাকে আমি কার সাথে কানেক্ট করছি? মেইন ফাংশনের সাথে। এটা ছোট্ট কোড স্নিপেট, সেই জন্য এরকমটা মনে হচ্ছে। বাট আমি যদি একটা বড়, ধর আমি যদি জাস্পে অ্যাপটার কথা বলি, বা ধর আমি যদি অ্যামাজনের ইউপিআই সার্ভিসের কথা বলি, অ্যামাজন একটা ইউআই তে কাজ করছে, একটা ইউজার ইন্টারফেসে। যখন আমি আমার পেমেন্ট সেকশনে চলে যাচ্ছি, তখন সেটা আমার জাস্পের সাথে কানেক্ট হয়ে যাচ্ছে। এই যে কানেকশনটা, আমার অ্যাপটা তো এক্সিকিউট হচ্ছে অ্যামাজন, বাট সেটা যখন আমার কানেক্ট হচ্ছে আর একটা অ্যাপ্লিকেশনের সাথে, ওইটা হচ্ছে লিঙ্কিং। আচ্ছা, তো এই লিঙ্কিংটা দু রকম টাইপের হয়। মানে এবার এইটা আবার হয়তো আরো ডেপথে চলে যেতে পারে, মানে এই অ্যামাজনের যে ব্যাপারটা বলছি, তো আমি আর ভিতরে ঢুকছি না, কারণ এটা আমাদের আলোচ্য টপিকেও নেই। সিস্টেম ডিজাইনিং নিয়ে যারা পড়াশোনা করে তাদের এই বিষয়টা ভাবে। তো মেইন টপিকটা হচ্ছে লিঙ্কিং বিষয়টা কি? লিঙ্কিং বিষয়টা নাথিং বাট আমার প্রত্যেকটা কোডের মডিউল গুলোর মধ্যে লিঙ্ক স্থাপন করা, এস্টাবলিশ করা, ঠিক আছে? তো লিঙ্কিং দু রকমের হয়, একটা হচ্ছে স্ট্যাটিক লিঙ্কিং আর একটা হচ্ছে ডাইনামিক লিঙ্কিং। স্ট্যাটিক লিঙ্কিং মানে হচ্ছে আমার কোড যখন এক্সিকিউট হবে, মানে ধর তুই একটা সি প্রোগ্রাম লিখেছিস, তো তোর সি প্রোগ্রামে অনেকগুলো মডিউল আছে, অনেক ফাংশন আছে। তো বিফোর কম্পাইলেশন তো টোটাল প্রোগ্রামটাই সেকেন্ডারি মেমরি থেকে মেইন মেমরিতে নিয়ে আসা হয়েছে এবং অল মডিউলস লিঙ্ক করা হয়ে গেছে। বোঝা গেল? মানে বিফোর এক্সিকিউশন অফ এ প্রোগ্রাম অল দ্য মডিউলস অফ দ্য প্রোগ্রাম উইল বি লিঙ্কড, তখন সেটাকে বলা হচ্ছে স্ট্যাটিক লিঙ্কিং। আচ্ছা, বোঝা গেল? আর ডাইনামিক লিঙ্কিংটা কি? ডাইনামিক লিঙ্কিং হচ্ছে আমার যখন যে মডিউলটার এক্সিকিউশন দরকার তখন সেটা আমি লিঙ্ক করব, এইটা হচ্ছে ডাইনামিক লিঙ্ক। মানে সেই স্ট্যাটিক মেমরি ডাইনামিক মেমরির মতন কাইন্ড অফ কনসেপ্ট। একদম। যেমন স্ট্যাটিক, যেমন আমি যদি ম্যালক বা ক্যালক ইউজ না করি, টোটাল প্রোগ্রামটাই প্রথম থেকেই মেইন মেমরিতে চলে আসে এবং সেটাই এক্সিকিউট হয়। আর আমি যদি ডাইনামিক মেমরি অ্যালোকেশন করি, আমার রান টাইমে গিয়ে মেমরি অ্যালোকেট হয়। যতটা মেমরি লাগবে ততটা মানে কল করবে, মানে যতটা নেবে আর কি। এক্স্যাক্টলি। আর ঠিক সেরকমই অ্যাড্রেস বাইন্ডিংও তাই। অ্যাড্রেস বাইন্ডিং নাম শুনে বুঝতে পারছিস, অ্যাড্রেস বাইন্ডিং মানে হচ্ছে আমার প্রত্যেকটা ভেরিয়েবলের, প্রত্যেকটা ফাংশনের, আমরা জানি অলরেডি যে প্রত্যেকটা ভেরিয়েবলের একটা লোকেশন থাকে, প্রত্যেকটা ফাংশনের একটা লোকেশন থাকে, সেটাকে আমি অ্যাড্রেস বলছি। বোঝা গেল? তো সেই অ্যাড্রেস গুলোকে বাইন্ড করা, সেটা হচ্ছে অ্যাড্রেস বাইন্ডিং। সেটা কখন করছি? কম্পাইল টাইমে করতে পারি, লোড টাইমে করতে পারি, এক্সিকিউশন টাইমে করতে পারি। যদি কম্পাইল টাইমে অ্যাড্রেস বাইন্ড করি সেটা কম্পাইল টাইম অ্যাড্রেস বাইন্ডিং। যদি লোড টাইম মানে যখন আমার প্রোগ্রামটা লোড হচ্ছে তখন যদি অ্যাড্রেস বাইন্ড করি সেটা লোড টাইম অ্যাড্রেস বাইন্ডিং। আর যদি আমি ডাইনামিক্যালি মানে যখন ডাইনামিক আমার স্ট্যাটিক মানে ডাইনামিক যে লিঙ্কিংটা হচ্ছে, ডাইনামিক লিঙ্কিং এর সময় যদি আমি অ্যাড্রেস বাইন্ডিং করি সেটা ডাইনামিক অ্যাড্রেস বাইন্ডিং। বোঝা গেল? সো বাই ডিফল্ট majority of the operating system follows dynamic loading, dynamic linking, dynamic address binding. মানে ডাইনামিক লোডিং যদি হয় ডাইনামিক লিঙ্কিং হবে, ডাইনামিক লিঙ্কিং যদি হয় ডাইনামিক অ্যাড্রেস বাইন্ডিং হবে। যদি স্ট্যাটিক লোডিং হয় বুঝে গেছি, তিনটে জিনিস তখন ডাইনামিক মানে ডাইনামিক বা স্ট্যাটিক হলে বোথ উইল বি স্ট্যাটিক। হ্যাঁ এক্স্যাক্টলি, মানে যদি স্ট্যাটিক লোডিং হয় স্ট্যাটিক লিঙ্কিং হবে, স্ট্যাটিক লিঙ্কিং হলে স্ট্যাটিক অ্যাড্রেস বাইন্ডিং হবে। মানে যখনই লোডিং হচ্ছে তখনই লিঙ্কিং হবে, যখনই লিঙ্কিং হচ্ছে তখনই অ্যাড্রেস বাইন্ডিং হবে। কারণ আমি যে মডিউলগুলো, আমি সবথেকে বড় কথা হচ্ছে আমি মডিউলগুলোর মধ্যে লিঙ্কিংটা এস্টাবলিশ করব কিভাবে? থ্রু অ্যাড্রেস বাইন্ডিং। বোঝা গেল? যেমন আমি তোর বাড়িতে চিঠি লিখছি, মানে তোর সাথে আমার একটা কানেকশন এস্টাবলিশ হচ্ছে, বাট আমি যদি তোর বাড়ির ঠিকানাটা না জানি তাহলে চিঠিটা কোনোদিনই পৌঁছাবে না। আর যদি চিঠিটা না পৌঁছায় তাহলে তোর সাথে আমার কোনোদিনই কানেকশন এস্টাবলিশ হবে না। বোঝা গেল?
সো দিস ইজ অল অ্যাবাউট দ্য লোডিং, লিঙ্কিং, অ্যাড্রেস বাইন্ডিং। মানে আমি জাস্ট ব্রিফলি বলে দিচ্ছি, লোডিং মানে হচ্ছে একটা প্রোগ্রামকে সেকেন্ডারি মেমোরি থেকে মেইন মেমোরিতে নিয়ে আসা। লিঙ্কিং মানে হচ্ছে যে প্রোগ্রামটাকে আমি সেকেন্ডারি মেমোরি থেকে মেইন মেমোরিতে নিয়ে আসছি সেগুলোর মধ্যে লিঙ্ক স্থাপন করা, লিঙ্ক এস্টাবলিশ করা প্রত্যেকটা মডিউল, প্রত্যেকটা কোড সেগমেন্টের মধ্যে। বাট আমি কি করে লিঙ্কটা এস্টাবলিশ করছি? থ্রু অ্যাড্রেস বাইন্ডিং। সো এটা টু টাইপস হয়। যদি স্ট্যাটিক লোডিং হয়, মানে আমি প্রোগ্রাম এক্সিকিউশনের আগে আমি টোটাল প্রোগ্রামটাকে মেইন মেমোরিতে নিয়ে এসেছি, তাহলে যদি স্ট্যাটিক লোডিং হয় স্ট্যাটিক লিঙ্কিং হবে, স্ট্যাটিক লিঙ্কিং হলে স্ট্যাটিক অ্যাড্রেস বাইন্ডিং। যদি ডাইনামিক লোডিং হয়, মানে আমার যতটা প্রোগ্রাম এক্সিকিউট করা দরকার ততটাই আমি সেকেন্ডারি মেমোরি থেকে নিয়ে আসছি, তাহলে ডাইনামিক লোডিং হবে। ডাইনামিক লোডিং হলে ডাইনামিক লিঙ্কিং হবে, ডাইনামিক লিঙ্কিং হলে ডাইনামিক অ্যাড্রেস বাইন্ডিং। এইটুকুই একটু যদি যদি আসে কোশ্চেন সেমিস্টারে বুঝিয়ে লিখে দিয়ে আসবে। খারাপ। হ্যাঁ, এই কোশ্চেন গুলো আলে এই তো এটা বুঝি, হ্যাঁ এরকম হলে লিখে দেবো। এখান থেকে কোনো নিউমেরিক্যালস নেই, জাস্ট থিওরিটিক্যাল টপিক এই পার্টটা ছিল, লিঙ্কিং, লোডিং, তবে অ্যাড্রেস। নিউমেরিক্যাল সেমে নিউমেরিক্যাল এলেই ভালো, জানো তো। হ্যাঁ, অঙ্ক করতে হেবি মজা লাগবে, হয়ে যাবে। তো আমাদের নেক্সট টপিক হচ্ছে মেমোরি ম্যানেজমেন্ট টেকনিক। ঠিক আছে, তো মেমোরি ম্যানেজমেন্ট টেকনিক এমএমটি। ফার্স্ট যে মেমোরি ম্যানেজমেন্ট টেকনিকটা পড়বো সেটা হচ্ছে কন্টিগুয়াস মেমোরি ম্যানেজমেন্ট টেকনিক, যেখান থেকে আমাদের আসল পড়াশোনা শুরু। বি সিরিয়াস। কন্টিগুয়াস মেমোরি ম্যানেজমেন্ট টেকনিক। কন্টিগুয়াস মেমোরি ম্যানেজমেন্ট টেকনিক হচ্ছে দু রকম আছে, মানে একটা হচ্ছে ফিক্সড পার্টিশন। ফার্স্ট মডিউল কমপ্লিট এই তিনটার মধ্যে। হ্যাঁ, ফার্স্ট মডিউল কমপ্লিট, সেকেন্ড মডিউল চলে এসেছে, এটাই সব থেকে বড় মডিউল। তো আজকে দেখা যাক কতটা আমরা কভার করি। তো প্রথম হচ্ছে হ্যাঁ, কন্টিগুয়াস মেমোরি ম্যানেজমেন্ট টেকনিক। কন্টিগুয়াস মেমোরি ম্যানেজমেন্ট টেকনিক হচ্ছে আমার দু রকম আছে, একটা হচ্ছে ফিক্সড পার্টিশন স্কিম আর একটা হচ্ছে ভেরিয়েবল পার্টিশন স্কিম। ঠিক আছে, তো হোয়াট ইজ ফিক্সড পার্টিশন স্কিম অ্যান্ড অল অ্যাবাউট আমরা সেটা আগে শুনবো, এবং গল্পের মতো, বেশি টাইম লাগবে না এগুলো শেষ করতে। ফিক্সড পার্টিশন স্কিম, সাবহেডিং। তো তো সাপোজ ধর এটা হচ্ছে আমার মেমোরি, মেইন মেমোরি। অফকোর্স মানে আমি যখন অপারেটিং সিস্টেম পড়াচ্ছি, অপারেটিং সিস্টেম মানেই হচ্ছে মেইন মেমোরি। ঠিক আছে, এটা আমার বলতে না হয়। তো সাপোজ ধর আমি বলছি এইটা হচ্ছে আমার মেইন মেমোরি, এই মেইন মেমোরিতে আমার পার্টিশন করা আছে, মানে মেইন মেমোরিটা ইকুয়াল সেগমেন্টে ডিভাইড করা আছে, এবং প্রত্যেকটা সেগমেন্টের সাইজ ধর আমি বলে দিচ্ছি এইটা হচ্ছে 50 কেবি, এটা 75 কেবি, এটা 100 কেবি, এটা 250 কেবি, মানে র্যান্ডামলি অ্যাসাইন করছি, এরকম না যে এরকমই থাকে, বুঝা গেল। তাহলে এটা হচ্ছে 350 কেবি, এটা হচ্ছে 180 কেবি, এটা 400 কেবি, এটা 500 কেবি, এটা 300 কেবি। ঠিক আছে, মানে ফিক্সড করা থাকবে মেইন মেমোরি সেগমেন্টটা, আচ্ছা বোঝা গেল। তো সাপোজ ধর প্রসেস, কোন একটা প্রসেস, হোয়াট ইজ এ প্রসেস? এ প্রোগ্রাম আন্ডার এক্সিকিউশন ইজ কল্ড আস প্রসেস। তো সাপোজ ধর কোন একটা প্রসেস এলো যার সাইজ হচ্ছে 60 কেবি, তাহলে এই 60 কেবি সাইজের প্রসেসটা আমার অ্যালোকেট হবে। ঠিক আছে, তো এই যে প্রসেসে অ্যালোকেশনটা হবে সেটাকে বলা হয় পার্টিশন অ্যালোকেশন মেথড। না এটাকে কি বলবে, দাঁড়া হয়, হ্যাঁ পার্টিশন অ্যালোকেশন মেথড, ঠিকই বলেছি, পার্টিশন অ্যালোকেশন মেথড। সেটা আমরা শিখবো, ফার্স্ট ফিট, বেস্ট ফিট, নেক্সট ফিট, ওয়ার্স্ট ফিট। হ্যাঁ, এগুলো ঠিক আমি আছে, একটু তো জানি। তো আরেকবার শোন, বোঝা গেল, কারণ আমি যেহেতু পুরোটা রেকর্ড করবো তো একটা সিরিজ হ্যাঁ। তৈরি করছি,
কারণ হচ্ছে ওগুলো আমি ওই তখন জন্যই। একবার করেছিলাম ওই সেই সিএটার জন্য, মানে মানে তুমি বললে আরো ভালো জিনিসটা করে ক্লিয়ার হয়ে যাবে, বল। তো ধর এই একটা প্রসেস এসছে যার সাইজ হচ্ছে 60 কেবি। তো এটা হচ্ছে পার্টিশন অ্যালোকেশন মেথড যদি আমি অ্যাপ্লাই করি, সাপোজ আমি অ্যাপ্লাই করছি বেস্ট ফিট। তো আমি যদি বেস্ট ফিট অ্যাপ্লাই করি, মানে পরে ডিটেলস বলবো হোয়াট ইজ ফার্স্ট ফিট, হোয়াট ইজ বেস্ট ফিট, এভরিথিং। বাট আমি আগে প্রসেসটাকে যদি ধরে অ্যাপ্লাই করি, তাহলে আমার প্রসেসটা অ্যালোকেট হবে এইখানে, এই পজিশনে 75 কেবি। তো আমার 60 কেবি অ্যালোকেট হলো। তো যদি 60 কেবি অ্যালোকেট হয়, তাহলে রিমেইনিং 50 কেবি আমার ব্লক থাকবে, এটা কেউ ইউজ করতে পারবে না। সাপোজ ধর একটা প্রসেস এলো যার সাইজ হচ্ছে 10 কেবি, ঠিক আছে। তো আমি যদি এখন বেস্ট ফিট অ্যাপ্লাই করি, তাহলে এই 15 কেবি যে রিমেইনিং স্পেস আছে ওখানে ঢুকবে। ঢোকার কথা ছিল, ঢোকার কথা ছিল, বাট ফিক্সড পার্টিশন স্কিমে স্ট্রিক্টলি বলা আছে যে যদি কোনো প্রসেস এখানে অ্যালোকেট করা থাকে, যদি কোনো ফ্রি স্পেস থেকে থাকে, ইউ কান্ট অ্যালোকেট ইট এনিথিং। মানে একবার যদি অ্যালোকেট ওখানে হয়ে যায়, স্পেস থাকলেও ওখানে অ্যালোকেট হবে না। না, দিস ইজ কল্ড ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন। আচ্ছা, বোঝা গেল? তো এইটাকেই বলা হচ্ছে এক একটা পার্টিশন, এই পার্টগুলোকেই বলা হচ্ছে এক একটা পার্টিশন বা চাঙ্ক বা ব্লক, হোয়াট এভার ইউ ক্যান সে। ঠিক আছে, বলছে যে ইন দ্য ফিক্সড পার্টিশন স্কিম, memory is divided into fixed number of partitions. Memory is divided into fixed number of partitions. Fixed number of partitions are fixed in the memory. মানে মেমোরিতে এই পার্টিশন গুলো ফিক্স করা থাকবে। সো তুই তোর মতো করে নোটসে লিখে নে, আমি যেভাবে বলছি। In every partition only one process will be accommodated. In every partition only one process will be accommodated. Only one process will be accommodated. Degree of multiprogramming is restricted by the partitions in the memory. So what is degree of multiprogramming? আমরা সেগুলো in future দেখবো। হচ্ছে maximum size of the process is restricted by size of partitions, তাই না? তার মানে আমার পার্টিশনের সাইজ যা আছে সেটা হচ্ছে একটা রেস্ট্রিকশন ফ্যাক্টর বা লিমিটিং ফ্যাক্টর। কার জন্য? একটা প্রসেসের অ্যালোকেশনের জন্য। বোঝা গেল? তো আমার এইটা হচ্ছে আপার লিমিট, এই যে এইটাকে বলা হচ্ছে আপার লিমিট, সরি এটা হচ্ছে লোয়ার লিমিট। এটাকে বলা হচ্ছে লোয়ার লিমিট। লোয়ার লিমিট কত? 50 কেবি। আর আপার লিমিট হচ্ছে 30 কেবি, মানে 300 কেবি। আপার লিমিট। So that's all about the fixed partition scheme. So what is the drawback of fixed partition scheme? That is internal fragmentation. So question আসতে পারে, what is internal fragmentation? তো তখন এরকম একটা ছবি আঁকবি। হ্যাঁ, মানে এক্সেস মেমোরিটা কোনো মতে ঢুকতে পারবে না যতই আমি হ্যাঁ, কারণ ফিক্সড পার্টিশন স্কিমে each and every partition is allocated only one process. If free space will be there, we can't allocate any process. This is the main reason for creation of internal fragmentation. Yes, এইটুকু লিখলে 3 নম্বর পেয়ে যাবি। ছবিটা এঁকে দিবি একটু, ঠিক আছে? 60 কেবি। এই লজিকটা বুঝে গেছি, লিখতে পারবো। বোঝা গেল? যদি এখানে এরপরে যদি এখানে বল যদি এখানে ওয়ার্ড দেয়া থাকতো, মানে বলতো যদি যে দেখ বেস ফিট, ওয়ার্ড ফিট এইগুলো দেওয়া থাকতে পারে, নাও দেওয়া থাকতে পারে। আচ্ছা, বুঝা গেল? বাট আমার অনলি ওয়ান প্রসেস উইল বি অ্যালোকেটেড ফর এভরি পার্টিশন। যদি ওয়ার্ড ফিট দেওয়া থাকে, সবচেয়ে বড় যে পার্টিশনটা আছে সেটা অ্যালোকেট হবে। হ্যাঁ, এবার সেখানে যদি অ্যাক্সেস মেমোরি বেঁচে থাকে
তাহলে হচ্ছে ও তাও আমি অ্যালোকেট করতে পারবো না, কারণ each and every partition is allocated for only one process. You One can't process. allocate more than one process in any partition. হুম This is caused the internal fragmentation. ক্লিয়ার। Clear? বুঝলাম। এরপরে যেটা আছে সেটা হচ্ছে এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন। এটাও খুবই ছোট একটা পার্ট, ঠিক আছে। তো এখানেও আমার মেইন মেমরি, তো সাপোজ এটা হচ্ছে আমার মেইন মেমরি, ঠিক আছে। এই মেইন মেমরিতে আমার পার্টিশন হবে ডাইনামিক্যালি, বোঝা গেল? মানে আমার মেইন মেমরিটা প্রথমে ব্ল্যাঙ্ক থাকবে, কোনো পার্টিশন হয়নি, বোঝা গেল? মেইন মেমরিটা প্রথমে ব্ল্যাঙ্ক থাকবে, কোনো পার্টিশন হয়নি। সাপোজ ধর একটা প্রসেস এলো, প্রসেস P1, যেটা 50 কেবি নিল, 50 কেবি। তারপরে ধর প্রসেস P2 এলো, সেটা নিল 300 কেবি। তারপরে ধর প্রসেস P3 এলো, যেটা নিল 500 কেবি। তারপরে ধর প্রসেস P4 এলো, যেটা নিল 20 কেবি। মানে ডাইনামিক্যালি সবকিছু অ্যালোকেট হচ্ছে, যে যতটা নেওয়ার নেই, তাতে কোনো প্রবলেম নেই। ধর প্রসেস P5 এলো, সে নিল 600 কেবি। প্রসেস P6 এলো, সে নিল 700 কেবি, বোঝা গেল? তো আমার পুরো অ্যালোকেশন কমপ্লিট। তো আমার প্রসেস তো কিভাবে শিডিউল হয়, অ্যাকর্ডিং টু দ্য রাউন্ড রবিন শিডিউলিং, রাইট? তো সেটা আমি ডিসকাস করবো প্রসেস ম্যানুয়ালে যখন আমরা পড়বো। তো যাই হোক, কোনো একটা প্রসেসে যখন টাইম কোয়ান্টাম এক্সপায়ার হয়ে যাবে, সে কি করবে? মুভ করে যাবে আমার এই মেইন মেমরি থেকে, তাই না? সাপোজ ধর আমি ধরলাম প্রসেস P3, সে তার এক্সিকিউশনটা মানে টাইম কোয়ান্টাম এক্সপায়ার হয়ে গেছে, তাহলে এই যে 500 কেবি, এটা কি হবে? ফ্রি হয়ে যাবে। ওই স্পেসটা ফ্রি হয়ে যাবে। তো সাপোজ ধর এবার কোনো একটা প্রসেস এলো, প্রসেস P8, যার আমার লাগছে হচ্ছে 400 কেবি। প্রসেস P8 রিকোয়ার 400 কেবি। সো এখানে আমার 100 কেবি তখন বেঁচে আছে, বোঝা গেল? সো দিস 100 কেবি কল এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন। এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন। ক্লিয়ার? মানে আমি কাউকে এই 100 কেবি অ্যালোকেট করতে পারবো না, এটাই কল, দিস ইজ কল্ড এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন। তো এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন সবকটা ক্ষেত্রেই হতে পারে, মানে এই পার্ট থেকে এই পার্ট অবধি যে কোনো জায়গায় হতে পারে। হ্যাঁ, যদি যে কোনো প্রসেস যদি রিমুভ হয়ে যায়, তখন যে কোনো প্রসেস এলে তো মেমরি মানে শর্টেজ হলে সেটা তো হতেই পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাট এই এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন রিমুভ করার একটা টেকনিক আছে, ঠিক আছে? সেই টেকনিকটাকে বলা হয় কি? কম্প্যাকশন। কম্প্যাকশন কম্প্যাকশন মানে হচ্ছে কি, আমার যখন কোন একটা প্রসেস ছেড়ে যাবে মেমরি, বা যে কোনো জায়গাতে যখন এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন তৈরি হচ্ছে, আমি কি করব? প্রত্যেকটা প্রসেসকে আইদার আপার সাইড অথবা লোয়ার সাইডে শিফট করিয়ে দেবো। মানে ফ্রি স্পেসটা তৈরি হবে যে কোনো একটা দিকে, বুঝা গেল? মানে অল দ্য প্রসেস উইল বি মুভড আইদার টুয়ার্ডস আপওয়ার্ড অর টুয়ার্ডস ডাউনওয়ার্ড। ক্লিয়ার? তাহলে প্রত্যেকটা প্রসেস যদি
টুয়ার্ডস আপওয়ার্ড এরকম মুভ করে যায়, তাহলে এই যে ফ্রি স্পেসটা সেটা নিচে চলে আসবে। তাহলে এই যে ফ্রি স্পেসটা মানে আমার 100 কেবি প্লাস আর সামথিং ধরে নিলাম এখানে ফ্রি স্পেস। তো এইবার ধর কোনো একটা প্রসেস এলো, ধরে নিচ্ছি এখানে আমার 100 কেবি প্লাস আরো 50 কেবি এক্সট্রা রয়েছে, সো টোটাল এক্সট্রা স্পেস আছে। ধরুন আমার P9 এসছে, যার রিকোয়ারমেন্ট হচ্ছে 100 কেবি, বোঝা গেল? সাপোজ ধর P9 এলো, আচ্ছা ধর এটা 150 কেবি ধর, টোটাল 150 কেবি। তো প্রসেস P9 পুরোটা ক্যাপচার করলো, ওকে কোনো সমস্যা নেই। বাট প্রসেস P9 কোনো একটা টাইমে রিমুভ হয়ে গেল। ধর এবার অন্য একটা প্রসেস এলো P10, যার রিকোয়ারমেন্ট হচ্ছে 70 কেবি। তাহলে রিমেইনিং 80 কেবি এখনো এখানে ফাঁকা আছে। হ্যাঁ, সো উই কান্ট অ্যালোকেট এনি প্রসেস ইন দিস সিচুয়েশন। হ্যাঁ, so external fragmentation possible only in the last partition, not in the other. মিডল অফ পেজ। হ্যাঁ, ঠিক আছে, মিডিলের যে ফ্রেম গুলো আছে বা ব্লক গুলো আছে সেখানে আমার পার্টিশন মানে এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন না দেখার পসিবিলিটি নেই, কারণ আমি কম্প্যাকশন করছি তো না, আমি আইদার টুয়ার্ডস আপওয়ার্ড অথবা টুয়ার্ডস ডাউনওয়ার্ড আমি শিফট করে দিচ্ছি। বাট আইদার একদম আপারে অথবা হ্যাঁ, তো যদি আপারে অথবা ডাউনওয়ার্ডে যেখানে আমি শিফট করাচ্ছি একদম লাস্ট পার্টে গিয়ে আমার ফ্র্যাগমেন্টেশন হয়, সেটাই তখন হবে এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন, যেটা আমার নন রিমুভেবল। ঠিক আছে, তো এই প্রবলেমটা আমরা পেজিংও দেখবো। ঠিক আছে, সো দিস ইজ দ্য ড্রব্যাক অফ কন্টিগুয়াস মেমরি ম্যানেজমেন্ট টেকনিক। So what is the main drawback of contiguous memory management technique? That is external fragmentation and internal fragmentation. ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন। So to remove external and internal fragmentation, we will move into non-contiguous memory management technique, that is paging. আচ্ছা, So এটা নোটসে লিখে রাখবি যে to remove external and internal fragmentation, we will move into non-contiguous memory management technique, or to remove the drawback of contiguous memory management technique, we will introduce non-contiguous memory management technique. Okay, so সেটা হচ্ছে পেজিং, মাল্টি-লেভেল পেজিং, ইনভার্টেড পেজিং, সেগমেন্টেশন, সেগমেন্টেড পেজিং। উইল স্টাডি ওয়ান বাই ওয়ান। ওকে, সো এখানে এখনো বাকি আছে, কিছুটা বাকি আছে, পার্টিশন অ্যালোকেশন মেথড, তো ওটা বলবো, বুঝে নিলাম একটু। So what is internal fragmentation, what is external fragmentation, এরকম কোশ্চেন কিন্তু জিজ্ঞাসা করতে পারে। আর একটা কথা, কম্প্যাকশন যে প্রসিডিউরটা বললাম, যে আইদার আমি প্রসেসকে আপওয়ার্ড সরিয়ে দিচ্ছি অথবা ডাউনওয়ার্ড সরিয়ে দিচ্ছি, তো এই ব্যাপারটা হচ্ছে আবার কিছুটা আনডেজারেবল মানে নট ডিজায়ার্ড টু ইমপ্লিমেন্ট ইন দা রিয়েল টাইম সিস্টেম। কারণ আমরা জানি প্রসেস কন্ট্রোল ব্লক থাকে, সেখানে প্রসেস আইডি, তারপরে তো রেজিস্টার, কাউন্ট রেজিস্টার, মানে সমস্ত ইনফরমেশন স্টোর থাকে, তাই না? তো যদি আমি কোন একটা প্রসেসকে এরকম উপরে সরিয়ে দিতে চাই, এন্টায়ার প্রসেস কন্ট্রোল ব্লক সময় তোমাকে সরাতে হবে, ইট উইল কজ আ হেডেক। ক্লিয়ার? সো সেই জন্য আমি এই জায়গাটা অ্যাপ্লাই করতে পারবো না, মানে আনডেজারেবল। সেই জন্যই আমরা নন কন্টিগুয়াস মেমরি ম্যানেজমেন্ট টেকনিকে শিফট হয়ে যাব। ঠিক আছে, তো আমাদের আজকে লাস্ট টপিক, সেটা হচ্ছে আজকের জন্য লাস্ট টপিক, সেটা হচ্ছে পার্টিশন অ্যালোকেশন মেথড। অ্যালোকেশন মেথড আর বোর্ডটা হেজি হয়ে গেছে। দাঁড়া,
ঠিক আছে? হুম। তো আমার পার্টিশন অ্যালোকেশন মেথড 4 রকমের আছে। প্রথমে বলবো ফার্স্ট ফিট। ফার্স্ট ফিট মানে হচ্ছে allocate the process in a partition which is first sufficient partition from the top of the memory। মানে আমার মেমোরির পার্টিশন গুলোর মধ্যে যেটা সাফিসিয়েন্ট পার্টিশন, টপ পজিশন, সেটা হচ্ছে ফার্স্ট ফিট। বেস্ট ফিট হচ্ছে আমার allocate the process in a partition which is smallest sufficient among the free available partitions। Allocate the process in a partition which is the smallest sufficient among the free, যত ফ্রি অ্যাভেলেবল পার্টিশন আছে তাদের মধ্যে যতগুলো যেটা হচ্ছে স্মলেস্ট সেইটা ওয়ার্স্ট ফিট। তারপরে আছে কি ওয়ার্স্ট ফিট। allocate the process in a partition which is largest sufficient among the free available partition। available partition, হ্যাঁ, মানে লার্জেস্ট এর মধ্যে সবথেকে যেটা হয় বেশি আছে, মানে ফ্রি লার্জেস্ট। হ্যাঁ, ফ্রি লার্জেস্ট এরকম। আর বলছে নেক্সট ফিট। আমরা প্রত্যেকটার এক্সাম্পল দেখবো, কারণ এগুলোর এক্সাম্পল না দেখলে বোঝা যাবে না। আর লাস্ট এটা হচ্ছে নেক্সট ফিট। আবার হেজি হয়ে গেছে। হ্যাঁ, এবারে কাইন্ড অফ ঠিক আছে। হ্যাঁ, তো নেক্সট ফিট হচ্ছে আমার লাস্ট অ্যালোকেশন পয়েন্ট। লাস্ট অ্যালোকেশন পয়েন্ট যেটা আছে আমার মেইন মেমোরির, সেখান থেকে ফার্স্ট সাফিসিয়েন্ট পার্টিশনটা চুজ করব। এটা হচ্ছে নেক্সট ফিট। এটা বলো যে লাস্ট যেটা লাস্ট অ্যালোকেশন পয়েন্ট। আচ্ছা, লাস্ট অ্যালোকেশন পয়েন্ট থেকে ফার্স্ট সাফিসিয়েন্ট পজিশন, আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝে গেছি। বা পার্টিশন, ফার্স্ট সাফিসিয়েন্ট পার্টিশন। ঠিক আছে, সেটা কোশ্চেনে বলে দেওয়া থাকবে কোনটা লাস্ট অ্যালোকেশন পয়েন্ট। ঠিক আছে, তো এবার আমরা কিছু কোশ্চেন সলভ করি পার্টিশন অ্যালোকেশন মেথড থেকে। 2-3টে কোশ্চেন সলভ করলে আমাদের হ্যাঁ, এই পুরো ক্লিয়ার। কোশ্চেনগুলো মানে হেভি মজাদার এই কোশ্চেনগুলো। বেশ মজাদার, মানে খুবই সহজ সহজ কোশ্চেন। হ্যাঁ, এই কোশ্চেনগুলো আমি করেছি সলভ বেশ কয়েকটা। মেনলি যোগ বিয়োগটা ভালো করে জানলেই হচ্ছে। হ্যাঁ, আমি ডাকছি যেমন পেজিং থেকে একটা অঙ্ক আছে। পেজিং দেখি, পেজিংটা নিয়ে একটু পরে কথা বলছি আমি। আয়দার আজকে অ্যাকচুয়ালি আমি একটু ব্রেক নেবো। হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কোনো চাপ। দিয়ে যদি তুই চাস ওই 8টার থেকে বসতে পারি, বুঝলি? না না, তুমি ব্রেক নাও। তুমি আজ যদি না হয় কালকে ডেট বলো, কোনো অসুবিধা নেই। তবে তোমার ফ্রি দেখে তুমি বলবে। হ্যাঁ, ধর 8টার থেকে আজকে বসলাম, 8টার থেকে 9:30 পর্যন্ত করলাম। শুধু পেজিংটা করব, শুধু পেজিং, নট মাল্টি লেভেল পেজিং। তো শুধু পেজিংটা আজকে করলাম। তুই আমাকে একটা কথা বল, হ্যাঁ, আজকে আমি যদি তখনই করব যদি কিনা তুই বলিস 9-10 তারিখ বসবি না। হ্যাঁ সেটা দেখো, তোমারও তো সিএ আছে, আমারও তো আছে। আমি সিএ নিয়ে খুবই ক্যাশ ভাই। আই সাব, ও তোমার আর ক্যাজের কেছে, তুমি ওটা তো মানে মিনি গেট, মিনি টু মিনি ভার্সন। মানে আমাকে একটা বন্ধু একটা হ্যাঁ। শীট পাঠিয়েছে, ওখানে 50টা মতো এমসিকিউ আছে, বলছে ভাই এটা দেখে যা। ঠিক আছে, তো আমি ওই এমসিকিউ দেখে যাবো, বুঝলি? তো এমসিকিউ দেখতে হার্ডলি 1 ঘন্টা লাগবে আমার। তো ওটার জন্য আমার কোনো প্রবলেম দেবর্ষিদা, হ্যাঁ, আমার এক্সামটা দিয়ে চলে এসো। হ্যাঁ, আমি বলবো যে এটা আবার ক্লোন ভার্সন।
আর সন্দীপনকে বলে দেবো আমি, স্যার এটা এ আবার এক্সাম দিচ্ছে, ওর সাথে ভালো আরে ফিল্ড কোনো আছে। ইয়ে নেই তো, ক্যামেরা নেই তো কোনো। না আরে কি দেখো কিভাবে সিট অ্যারেঞ্জমেন্ট করবে জানো, কি হবে? ওই যখন সে গুগল ফর্মটা ফিল আপ করেছিলে, হুম। ল্যাপটপ কে আনছে না, হুম। ওখান থেকে কি করেছে ল্যাপটপ ওইটার এক্সেল মানে এক্সেল ফাইলে কনভার্ট করেছে, হুম। দেন ওটাকে র্যান্ডম ফাংশন ইউজ করে ও কোড চালিয়ে সিট অ্যালোকেট করবে। আর তোমার হচ্ছে যে বাকিরা যারা ল্যাবে দিবে তারা ল্যাবে দিবে, আর যারা রুমে দিবে তারা রুমে, মানে এটাও হতে পারে ধরো মানে কোনো রোল ওয়াইজ হয়তো থাকবে না। যা খুশি করুক ভাই, CA1 CA2 তে ভালো নাম্বার আছে, আমি আর ভাবি না অত। এভারেজই নেবে বা বেস্ট অফ 1 বা বেস্ট অফ 2, যা কেসে বেড়াকে। তাহলে এটা হচ্ছে আমার মেইন মেমোরি সেগমেন্ট, ঠিক আছে? এইটা হচ্ছে আমার লাস্ট অ্যালোকেশন পয়েন্ট, আর এইগুলো হচ্ছে বিজি পার্ট, আর যেগুলো আমি ব্লু কালি দিয়ে লিখেছি এগুলো হচ্ছে ফ্রি পার্ট। তো প্রসেস P1 এসছে, প্রসেস P1 এর রিকোয়ারমেন্ট হচ্ছে 16 KB, ঠিক আছে? তাহলে আমি যদি ফার্স্ট ফিট অ্যাপ্লাই করি, তাহলে 22-এ যাবে। ভেরি গুড, তাহলে 22 KB তে যাবে, কারণ ফার্স্ট অ্যালোকেশন পয়েন্ট ফ্রম দ্য টপ। যদি আমি বেস্ট ফিট অ্যাপ্লাই করি, দাঁড়াও বলতে দাও আমাকে, বেস্ট ফিট করতে গেলে কত আছে 16, 18-তে যাবে। ভেরি গুড, স্মলেস্ট সাফিসিয়েন্ট পজিশন ফ্রম দ্য ফ্রি অ্যাভেলেবল স্পেস। তারপরে যদি আমি ওয়ার্স্ট ফিট করি, ওয়ার্স্ট ফিট 36। ভেরি গুড, লার্জেস্ট অ্যাভেলেবল পজিশন ফ্রম দ্য ফ্রি পার্টিশন Total, 36 হ্যাঁ, KB। হ্যাঁ। আর আমি যদি নেক্সট ফিট করি, নেক্সট ফিট, আচ্ছা নেক্সটটা একটা বলো তো, নেক্সটটা বলি হচ্ছে, নেক্সটটা মানে নেক্সট হচ্ছে লাস্ট অ্যালোকেশন পয়েন্ট 36। from the last allocation point first sufficient space, of course 36 KB হবে। হ্যাঁ 36, হ্যাঁ। সবকটাই পারলি, খুব ভালো লাগলো, ঠিক আছে? তো এইবার এই ডায়াগ্রামটা দেওয়া আছে তোর সামনে, ঠিক আছে? তাহলে এইবার বলা হচ্ছে how many successive requests of 6 KB will be satisfied by using first fit assuming ভেরিয়েবল পার্টিশন স্কিম। মানে আমার প্রসেসের, আমি বলে দিচ্ছি চাপ নেই কোনো, আমার এবার যে প্রসেস ধর একটা P2 এসছে, প্রসেস P2, তার রিকোয়ারমেন্ট হচ্ছে 6 KB, আমি শুধু অ্যাপ্লাই করব ভেরিয়েবল পার্টিশন স্কিম, ভেরিয়েবল পার্টিশন স্কিম অ্যাপ্লাই করছি, আর আমি অ্যাপ্লাই করছি ফার্স্ট ফিট, FIRST ফার্স্ট ফিট। তাহলে আমার সাকসেসিভ রিকোয়েস্ট কতগুলো জেনারেট হতে পারে? সাকসেসিভ রিকোয়েস্ট মিন্স মানে সাপোজ ধর 6 KB তো, হুম, তাহলে ফার্স্ট ফিট এটা হতে পারে একটা হ্যাঁ রিকোয়েস্ট, 8 ঢুকতে পারে, হ্যাঁ 12তে ঢুকতে পারে, 12তে দুটো হবে, 6 + 6, হ্যাঁ দুটো হবে, হ্যাঁ এখানে তিনটে হবে, 318। 318, এখানেও তিনটে হবে, তাই না? তো আমি লিখি, বুঝলি? হ্যাঁ তো এখানে কতগুলো হচ্ছে, একটা, এখানে দুটো, এখানে তিনটে, এখানে তিনটে, দেন এখানে একটা, এখানে একটা, এখানে দুটো, এখানে 6টা। তাহলে টোটাল সাকসেসিভ রিকোয়েস্ট আমার পসিবল 6 আর 2 8 আর 1 9 আর 1 10 আর 3 13 আর 3 16 আর 2 18 আর 1 19, 19 সাকসেসিভ রিকোয়েস্ট। এটা প্রিভিয়াসলি আস্কড গেট কোশ্চেন, এটা এই যেটা সলভ করলাম 19 সাকসেসিভ রিকোয়েস্ট। কিছু কিছু ইজি কোশ্চেন থাকে বলো, বহুত থাকে, তোর কনসেপ্ট ক্লিয়ার থাকলে সব কোশ্চেন ইজি হয়ে যাবে ভাই, দেবো সিরিয়াসলি। দেবো নেক্সট ইয়ার সব জব টব হয়ে যাক। যাই হোক, বুঝলাম। হ্যাঁ হ্যাঁ নেক্সট কোশ্চেন, হ্যাঁ। এটাও গেটেড কোশ্চেন প্রিভিয়াস, যেটা এখন অ্যালোকেট করছি।
ক্যামেরা ইজ হেজি। দাঁড়া ঠিক হবে, আসছে ঠিক হয়ে গেছে, চাপ ঠিক হয়ে গেছে, ঠিক হয়ে গেছে। দেখেছিস? আচ্ছা, এটা শুধু 4 না তারপরে পার্টিশনটা আছে 4 এর পর 5? তো এটা হচ্ছে ফ্রি অ্যাভেলেবল স্পেস 150 কেবি 350 কেবি, ঠিক আছে? বলছে যে রিকোয়েস্ট ফ্রম দ্য প্রসেসর প্রসেস, ধর P1 এসছে, তার রিকোয়েস্ট হচ্ছে 300 কেবি। প্রসেস P2 এসছে, তার রিকোয়েস্ট হচ্ছে 25 কেবি। পরপর আসছে কিন্তু রিকোয়েস্ট গুলো সিকোয়েন্স ওয়াইজ, এরকম পরপর আসছে। প্রসেস P3 এসছে, তার রিকোয়েস্ট হচ্ছে 125 কেবি। আর প্রসেস P3 এসছে, P4 সরি P4 এসছে, তার রিকোয়েস্ট হচ্ছে 50 কেবি, ঠিক আছে? তার আমি কোন পার্টিশন স্কিমটা অ্যাপ্লাই করলে মানে আমার সাকসেসফুল হবে পার্টিশনিংটা? তো অপশন এ ফার্স্ট ফিট, অপশন বি বেস্ট ফিট, অপশন সি বোথ, অপশন ডি নান, ঠিক আছে? তো সাকসেসিভ রিকোয়েস্ট জেনারেট করছে এই প্রসেসগুলো। তো আমার কোন পার্টিশন অ্যালোকেশন মেথডটা অ্যাপ্লাই করলে 4টে রিকোয়েস্টই গ্র্যান্ট হবে? আচ্ছা, ফার্স্ট ফিট, বেস্ট ফিট, বোথ, নান। সো ট্রাই কর, 2 মিনিট টাইম নে। আচ্ছা, এখানে কি আমি ফ্র্যাগমেন্টেশন, ওটা ইন্টারন্যাশনাল ফ্র্যাগমেন্টেশন, এগুলা কি নোটিস করব? কারণ অফকোর্স, হ্যাঁ, ওটাই তো মেন। অফকোর্স মেন। ভাবতে দাও। দাঁড়া, আই গেস এখানে মনে হয় কিছু বলা নেই। ভেরিয়েবল পার্টিশন স্কিম বলে দেওয়া আছে, ভেরিয়েবল পার্টিশন স্কিম, ঠিক আছে? হ্যাঁ, মানে ভেরিয়েবল পার্টিশন স্কিম মানে তো আমার তো ওটা মানে দেখতে তো হবেই। বাট তুই ফ্রি স্পেস থাকলে মানে প্রসেস অ্যালোকেট করে দিতে পারবি। আচ্ছা, বুঝে গেল? দাঁড়া আমি করছি। দাঁড়া, আমাকে টাইম দাও, আমি করছি ওটা। হ্যাঁ কর কর, আমি টাইম আছে তো, তুই কর, চাপ নেই কোনো। ফার্স্টে, কেন অ্যান্সার? হ্যাঁ, এ ফার্স্ট ফিট। ভেরি গুড। তো দেখা যাক। সো প্রসেস P1 300 কেবি। তো আমি যদি ফার্স্ট ফিট অ্যাপ্লাই করি, আমি যদি ফার্স্ট ফিট অ্যাপ্লাই করছি, 300 কেবি আমার স্যাটিসফাই করছে এই পার্টটাতে, এখানে। সো রিমেইনিং আছে কত? 50 কেবি, তাই তো? সো 25 কেবি, 25 কেবি ফার্স্ট ফিট যদি আমি অ্যাপ্লাই করি, এখানে অ্যালোকেট হবে। হ্যাঁ, মানে এখানে আছে এখনো 125 কেবি, তাহলে এই 125 কেবি আমার অ্যালোকেট হবে এখানে, ওখানে আর 50টা করে ঢুকে যাবে, আর 50টা ঢুকে যাবে এখানে 50 কেবি। আর আমি যদি তাহলে ফার্স্ট ফিট আমার তাহলে ফার্স্ট ফিট আমার হয়ে যাচ্ছে, বাট আমি যদি বেস্ট ফিট অ্যাপ্লাই করি তাহলে কি প্রবলেম হবে? সো 300 কেবি এখানে অ্যালোকেট হচ্ছে, ভেরি গুড, আর 25 কেবিটা অ্যালোকেট হবে এখানে। এখানে হ্যাঁ, ওটার জন্য আমার 50 কেবিটা এই 150 এর মধ্যে আর ঢুকবে না তখন। হ্যাঁ, 125 কেবিটা এখানে অ্যালোকেট হবে, বাট 50 কেবিটা আমার ঢুকবে না। ঢুকবে না, হ্যাঁ।
তখন এখানে আমার 25 কেবি খালি থাকবে কিন্তু আমার রিকোয়ারমেন্ট 50 কেবি। সো অ্যান্সার হচ্ছে অপশন এ, ফার্স্ট ফিট। So that's all about the contiguous memory management technique. From the next video onwards, we'll start non-contiguous memory management technique.